হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডিজ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা। এটা একটা টপিকের নাম, কিন্তু চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। তুমি চ্যাপ্টারের নাম ভুলে গেছো? হ্যাঁ, মানে এটা দেখো, আমি তোমাকে বলছি। এই যে যেটা বললাম পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, এটা হচ্ছে কি একটা অনেক ভাস্ট চ্যাপ্টার, ঠিক আছে, অনেক বড়। মানে তোমাদের যেরকম এতদিন আমরা ফিজিক্স পড়েছি, ফিজিক্সে কি পড়েছি? আমরা ফিজিক্সে পড়েছি আলো, তারপরে আমাদের বলো চলতড়িৎ পড়লাম, তারপর তাপের ঘটনাসমূহ। এগুলো ছিল হচ্ছে ফিজিক্সের পার্ট, ঠিক আছে। সরি, হ্যাঁ, এইগুলো ছিল হচ্ছে কি তোমাদের ফিজিক্সের পার্ট। তো এবার আমরা স্টার্ট করবো হচ্ছে কেমিস্ট্রির পার্ট। এবার ফিজিক্সের পার্টগুলো জানো তো একে অপরের সাথে অতটা লিঙ্কড ছিল না, একে অতটার সাথে লিঙ্কড ছিল না অত, ঠিক আছে। কিন্তু কেমিস্ট্রির পার্টটা অনেকটা সব করাই লিঙ্কড, তার জন্য এটা সব একটা চ্যাপ্টারের মধ্যে, তার জন্য সব দেওয়া আছে, ঠিক আছে। ভাবো যে প্রায় তোমাদের এই লেকচারটা বা এই চ্যাপ্টারটা তোমাদের প্রায় 25টা লেকচার অবধি চলবে, বুঝতে পারছো? প্রায় 25টা লেকচার অবধি চলবে, মানে বুঝতে পারছো কতটা বড় চ্যাপ্টার। তো এটার মধ্যে তুমি পুরো কেমিস্ট্রি, তোমাদের এটা থেকে তোমাদের ভাবো তোমাদের ওয়েটেজ আছে এখান থেকে, বা ভাবো এটা প্রায় পুজো অবধি তোমাদের চলবে, ঠিক আছে। আর পুজো কি, হ্যাঁ পুজো অবধি চলবে, পুজো শেষেও হয়তো একটু পড়তে হতে পারে। আর প্লাস এটার থেকে তোমাদের প্রায় 25-26 মার্কস তো আসে, বুঝা গেছে? প্রায় 25-26 মার্কস আসে এখান থেকে। তো বুঝতে পারছো কতটা ওয়েট এটা ক্যারি করে। আবার এটা তোমাকে কি বলবো আমি, তার জন্য এগুলোকে কি করা হয়, তার জন্য এগুলোকে একটা জায়গায় মানে আলাদা আলাদা টপিক করে পড়ানো হয়, ঠিক আছে। তার জন্য আমিও সেরকমভাবে পড়াবো যে একটা গোটা চ্যাপ্টার, তার জন্য আমি এখানে চ্যাপ্টারের নাম লিখিনি, এখানে টপিকের নাম লিখেছি। আজ যে পড়বো হচ্ছে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো যে কেন এটাকে আমরা শুধু টপিকের নাম লিখছি? দাদা তুমি কেন পুরো চ্যাপ্টারের নামটা লিখছো না? ঠিক আছে, তোমরা অনেকে বইতে খুঁজবে, তাই তখন খুঁজে পাবে না, তাই এটা একটু এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে। আর বলো তোমাদের কি খবর, কি চলছে জীবনে? হ্যাঁ, আমি তো ঘুরে ঘুরে এলাম, তোমাদের সেই এক সপ্তাহ পরে আমি বেকার শর্টসটা বানালাম, তোমাদের সেই সোমবার থেকেই ক্লাস যাচ্ছে, ঠিক আছে। আর বলো কি চলছে তোমাদের জীবনে? আরে মানে আমি তোমাকে বললাম, বলিনি তোমাদেরকে এরকম কোনো কথা, যে একবার স্টার্ট করতে একটু সময় লাগে, ইঞ্জিনটা গরম হয়ে গেলে তারপর টাক্কাটা ফিট হয়ে যাবে। কিন্তু ওই যে আমি কদিন বন্ধ ছিল তো, মানে ওইখানে গিয়েছিলাম, তারপরে এইসব করেছি, তো তারপরে অনেক আবার করতে, আবার রিস্টার্ট করতে একটু সময় লেগে গেছে, ঠিক আছে। আজকে আমি এখন রেকর্ড করছি, এখন আমাকে লোকজন গাল ঠাল দিয়েছে, তারপরে রেকর্ড করছি। গাল মানে মালিক, যে মালিক আছে সে গাল ঠাল দিল, বললো কেন করছিস না তুই, তারপর ঠিক আছে করে দিচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে কথা, মানে আমার যাই না ওই রিস্টার্ট করতে একবার, এই যে এখন আমি স্টার্ট করে দিয়েছি, তো এবার নর্মাল যেরকম আগে যেরকম লেকচার যাচ্ছে রোজ দিন লেকচার যাবে, কিন্তু একবার রিস্টার্টটা যখন আমি করছি না তার বড্ড কষ্ট হয় আমার, জানি না কেন। আমার একটা পড়াশোনা যখন করতাম, যদি আমার একটা ব্রেক চলে আসতো, তখন আমি কী করতাম, তখন আমার রিস্টার্টটা করতে আরও বেশি প্রবলেম হতো, ঠিক আছে। এটা হয়তো তোমাদের সাথেও হয়, তার জন্য আমি কী করতাম, ব্রেক দিতাম না। যে আমি কখনো এই যে মাঝখানে আমি কখনো ব্রেক করতাম না, যে ব্রেক করলেই আমি জানি আমার রিস্টার্ট করতে একদিন সময় লাগে, দুদিন সময় লাগে, তার জন্য, বুঝলে। এই হচ্ছে কি আমার গল্প। আমি ভাই সব হেভি জায়গা থেকে ঘুরে এলাম, বললাম তো আগরতলায় গেছিলাম, আগরতলা থেকে কামাখ্যা গেলাম, ঠিক আছে। কামাখ্যা মন্দির হয় ওখানে, তো ঠিক আছে, ওইসব গল্প তোমাদের পরে শোনাবো, একদিন শোনাবো। হ্যাঁ, এবার যেটা ইম্পর্টেন্ট কথা, আজকের ইম্পর্টেন্ট যেটা কথা, যে যে দেখো তোমাদের কেমিস্ট্রি, এখন এটা কেমিস্ট্রির পার্ট, ঠিক। তো কেমিস্ট্রিটা দাদা কী করতে হবে, কেমিস্ট্রি কীভাবে পড়বো? কেমিস্ট্রি পড়ার জন্য দেখো, আমি কেমিস্ট্রি খুব খারাপ ছিলাম, আমি যখন ক্লাস 11-12 পড়তাম, প্লাস ক্লাস 10 পড়তাম, তখন খুব খারাপ ছিলাম কেমিস্ট্রি, আমার খুব ভয় লাগতো কেমিস্ট্রি পড়তে। বলো কেন? কারণ হচ্ছে গিয়ে আমার অত মুখস্থ করতে ভালো লাগতো না, ঠিক আছে। বা আমাদের স্যাররাও অত করতো না যে এরমভাবে মুখস্থ করতে পারে, সেরমভাবে মুখস্থ করতে, ওইসব কিছু বলতো না। কিন্তু আমি ড্রপার, ঠিক আছে। ড্রপার মানে কি, ক্লাস 12 দেওয়ার পরে আমি কলেজে ভর্তি হইনি, ক্লাস 12 দেওয়ার পরে আমি 1 বছর পড়াশোনা করেছি, ঠিক আছে, বাড়িতে। তো তখন আমি লক্ষ্য করলাম যে কেমিস্ট্রি খুব সোজাভাবে পড়া যায়, শুধু আমাদের সেই ট্রিকগুলো জানা উচিত, কিছু শর্ট ট্রিক দিয়ে তোমরা মনে রাখতে পারবে, সেই শর্ট ট্রিকগুলো আমি তোমাদেরকে শেখাবো, তাই তোমরা কোনো চাপ ঠাপ নেবে না। শুধু তোমাদের কাজ হবে হচ্ছে কি, আমি যেটা বলছি সেটা তোমাদেরকে শোনা আর পড়া সেরকমভাবে, ঠিক আছে। তাই আর আর আমার সাথে যেটা হতো,
যে আমি একটা মেন্টাল ব্যাগেজ নিয়ে চলতাম যে কেমিস্ট্রি তো খুব কঠিন, মুখস্থ করতে হবে, আমার দ্বারা মুখস্থ হবে না, আমি অঙ্ক আর ফিজিক্সই করবো। তো তোমরা সেটা করবে না, কেমিস্ট্রি কিন্তু কঠিন নয়, আমি সেরকমভাবে যেরকমভাবে পড়াবো সোজা লাগবে শিওর। এতদিন ফিজিক্স সোজা লেগেছে তো, হ্যাঁ তাহলে কেমিস্ট্রিও সোজাই লাগবে, ঠিক আছে। তো সেটা তোমাদের কাজ হবে, আমি যা যা বলবো, যা যা হোমওয়ার্ক দেবো, যা যা কিছু দেবো সেগুলো তোমাদেরকে করা, ঠিক আছে। তাহলে দেখবে কোনো চাপ হবে না, খুব ইজিভাবে আমরা কেমিস্ট্রি এই যে 25-26 মার্কস, তুমি যদি 80-85 মার্কস যদি চাই, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সে, তাহলে এই কেমিস্ট্রির পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝলে। ওই গ্যাসের আচরণ, তারপরে এগুলো ওইখান থেকে প্রায় 45 মার্কস আসে, টোটাল 90 মার্কসের পরীক্ষা হয় তো তোমাদের, আর 110 মার্কস হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল নাকি বলে প্রজেক্ট। তো ওই 90 মার্কসের মধ্যে 45 মার্কস আছে কেমিস্ট্রি, 45 মার্কস কি প্রায় 50 মার্কস আছে কেমিস্ট্রি, 40 মার্কস আছে হচ্ছে ফিজিক্স, বুঝলে। তো তোমরা কেমিস্ট্রিটাকেও জোর দিয়ে পড়তে হবে, ঠিক। আর তো কোনো চাপ টাপ নেবে না, আমি আছি তো, আমি এখন না, ঠিক আছে। তো চলো আজকে পড়াশোনা স্টার্ট করা যাক। আজকে কি কি পড়বো, টপিকস টু বি কভার্ড। পর্যায় সারণীর সংক্ষিপ্ত ইতিহাস, দাদা তুমি ওর ইতিহাস ভূগোল কোথায় নিয়ে চলে এলে, মানে এটা কোনো একটা যে সৃষ্টি হয়েছে সেটা কীভাবে কে তৈরি করেছে, ঠিক আছে, সেরকম তার ইতিহাস পড়বো প্রথমে। তারপর কি আধুনিক পর্যায় সারণী, তারপর কি করবো এখনকার যে পর্যায় সারণীটা চলছে সেটা করবো, ঠিক আছে। তো অনেক আজকে গল্প টল্প হলো, চলো এবার পড়াশোনা স্টার্ট করা যাক। এবার পর্যায় সারণীটা কেন দাদা সৃষ্টি করা হয়েছিল, পর্যায় সারণীটা সৃষ্টি কারণে কোনো কিছু সৃষ্টি করার পিছনে তো মানে আমরা চাকা তৈরি করেছি, আমাদের কিছু একটা নিডের জন্য চাকা তৈরি করেছি, গাড়ি তৈরি করেছি কারণ আমরা এখান থেকে ওইখানে যেতে চাই, তার জন্য। এগুলো তো আমাদের সৃষ্টি করা, তাই না। এগুলো তো আগে থেকে পৃথিবীতে ছিল না, গাড়ি কি আগে থেকে ছিল, আমরা সৃষ্টি করেছি কারণ ওটা আমাদের নিডেড। বা প্লেন আমরা কি সৃষ্টি করেছি, আবিষ্কার করেছি, ঠিক আছে, আবিষ্কার বা তৈরি করেছি কারণ ওটা আমাদের নিড। তো পর্যায় সারণীর নিডটা কি ছিল, দেখো যখন অনেক কিছু মৌল হলো, নতুন নতুন মৌল আবিষ্কার হলো, ঠিক আছে, মানে ধরো যে হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, যত আমার মাথায় আছে ততগুলো, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, আমি বললে এখন তোমরা ভাববে যে দাদা সব বেশি জানে, হ্যাঁ তাই বলছি না। তো যখন এগুলো হলো তখন মানুষ দেখতে পেলো বা বিজ্ঞানীরা দেখতে পেলো যে অনেকগুলো মৌল, ঠিক আছে, অনেকগুলো মৌল একটা মৌলের সাথে অন্য মৌলের মিল আছে, সব মৌলের আবার মিল নেই। ভাববো ধরো যে হাইড্রোজেনের সাথে লিথিয়ামের মিল আছে, বুঝলে, আবার বোরনের সাথে ম্যাগনেসিয়ামের মিল আছে, আবার তোমরা ভাবো ফ্লুরিন, এটাকে বলে ফ্লুরিনের সাথে ক্লোরিনের মিল আছে, ব্রোমিনের মিল আছে, আয়োডিনের মিল আছে, ম্যাগনেসিয়ামের সাথে এবার দেখো ক্যালসিয়ামের মিল আছে, তারপর স্ট্রনসিয়ামের মিল আছে, বুঝলে। এরকম করে আমরা দেখতে পেলাম যে দেখো বোরনের সাথে আবার কিন্তু ফ্লুরিনের কোনো মিল নেই, বোরনের সাথে ফ্লুরিনের আবার কোনো মিল নেই, আবার হাইড্রোজেন আবার লিথিয়ামের সাথে ক্লোরিনের কোনো মিল নেই, ঠিক আছে। কিন্তু এরকম অনেকগুলো আমরা সারি দেখতে পাচ্ছি, দেখো আরো হবে যারা আলাদা ভাবে নিজের মতো একটা গ্রুপ বানিয়েছে। বা তোমাদের এটা কীভাবে বোঝাতে পারি, এ কথা বললে ঠিক হবে কিনা আমি জানি না, মানে তোমাকে আমি বলতে পারি যে মানুষ কি করলো, ভাবো একটা ভেড়ার দল আছে, ঠিক আছে, একটা ভেড়ার দল আছে, তো মানুষ করলো প্রথমে ভেড়ার দল, ভাবো যে মৌলগুলো সেগুলো হচ্ছে ভেড়ার দল, ঠিক আছে। তো মানুষ কি করলো, যেই ভেড়াগুলো সব থেকে ছোট সেগুলোকে একটা লাইনে নিয়ে নিল, প্রথমে যেই ভেড়াগুলো সব থেকে ছোট সেগুলোকে একটা লাইনে নিয়ে নিল, সেটাকে একটা শ্রেণীভুক্ত করে দিল। তারপর যে ভেড়াগুলো একটু মিডিয়াম সাইজের তাদেরকে আরেকটা শ্রেণীতে রেখে দিল। তারপর যে ভেড়াগুলো আরেকটু বড় তাদেরকে আরেকটা শ্রেণীতে রেখে দিল। আর যে ভেড়াগুলো সব থেকে বড় তাদেরকে আরেকটা শ্রেণীতে রেখে দিল। এরমভাবে কি করলো, এরমভাবে ক্লাসিফাইড করলো বা এরমভাবে ওদেরকে একটা জায়গা দিল, একটা গ্রুপ বানিয়ে দিল, বোঝা গেছে, একটা গ্রুপ বানিয়ে দিল। এবার দাদা আমরা এই যে মৌলের যে তুমি বলছো যে ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্য পাওয়া যায়, এটা কি ভৌত রাসায়নিক ধর্মটা কিসের, কি যেরকম স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, কতটা শক্ত, কতটা কঠিন, এইগুলো, ঠিক আছে। এবার দাদা আমরা কি করে বুঝবো যে কোনটার সাথে কোনটা স্ফুটনাঙ্ক মেলে, আমি কি এখন আগুন জ্বালিয়ে দেখবো না, আগুন জ্বালিয়ে দেখবেন। তোমরা কিরম ভাবে দেখবে, তোমরা দেখবে হচ্ছে গিয়ে ধরো যে তোমরা জানো তো প্রত্যেকটা, ধরো যে এটা একটা হাইড্রোজেন, ঠিক আছে, এটা একটা হাইড্রোজেন মৌল,
তো এর আশেপাশে এটাকে কেন্দ্র করে একটা ইলেকট্রন সবসময়, হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে সবসময়? একটা ইলেকট্রন থাকে। হ্যাঁ, তোমরা জানো তো এটাকে কেন্দ্র করে একটা ইলেকট্রন সবসময় ঘুরে, জানো তো এইটা? ক্লাস 9-এ পড়েছো, যদি নাও জেনে থাকো এখন জেনে নাও। দেখো কিরকম হয়, তোমরা ভাবতে পারো যে যেরকম আমাদের সোলার সিস্টেম আছে বা সৌরজগৎ আছে, সেরকম আমাদের সব মৌলগুলো একটা ছোট 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 সৌরজগৎ। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সব একটা একটা কি সৌরজগৎ। ঠিক আছে, এখানে কি হয়, এখানে হয় হচ্ছে ভাবো হাইড্রোজেন ধরো যে এরকম একটা তো এই সৌরজগতের মধ্যে ধরো যে এবার হাইড্রোজেন একটা নিউক্লিয়াস হয়, তো নিউক্লিয়াস যেরকম মাঝখানে থাকে হাইড্রোজেন নিউক্লিয়াস। তো সেটাকে এবার কেন্দ্র করে হাইড্রোজেন যেহেতু একটাই ইলেকট্রন থাকে, জানো তো হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, তাই সেটাকে কেন্দ্র করে এরকম একটা ইলেকট্রন ঘুরতে থাকে সারাক্ষণ, যেহেতু হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, একটাই প্রোটন থাকে, নিউট্রন থাকে না, বুঝলে? হাইড্রোজেনে নিউট্রন থাকে না, ঠিক? তো এরকম ভাবে ঘুরতে থাকে। সেরকমই হাইড্রোজেনের পরে কি বলবো বলো? হাইড্রোজেনের পরে লিথিয়ামে টোটাল 3টে ইলেকট্রন থাকে। কটা থাকে ইলেকট্রন? 3টে ইলেকট্রন থাকে, ঠিক আছে? তো সেখানে কি হয় দেখো, এবার এই কক্ষপথগুলোর তোমরা পড়েছো ছোটবেলায়, কে শেল, এম শেল, এল শেল পড়েছো ছোটবেলায়। একটাকে বলা হয় কে শেল, কে শেলটা কে স্তর, এম স্তর, এল স্তর, কে এম এল, হ্যাঁ এম, কে এল এম এন ও পি, এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন, এগুলো পড়েছো না ছোটবেলায় ক্লাস 9-এ? যদি নাও পড়ে থাকো এখন জেনে যাও যে প্রত্যেকটা একটা একটা করে এরকম কক্ষপথ থাকে, ঠিক আছে? যেরকম সূর্যের চারিপাশে সূর্যকে ভাবো, সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ ঘুরছে। হ্যাঁ, একটা ধরো যে শুক্র, তারপরে হচ্ছে কি বুধ বৃহস্পতি, তারপর আমাদের বলে পৃথিবী, মার্সকে কি বলে বাংলায়? মঙ্গল, তারপর নেপচুন, ইউরেনাস, এসব থাকে। তো সেরকমই তুমি ভাবতে পারো এই যে হাইড্রোজেনের যে এটা একটা মলিকিউল বা নিউক্লিয়াসটাকে তুমি কি ভাবতে পারো? সূর্য ভাবতে পারো। তো এবার সূর্যটাকে কেন্দ্র করে ধরো যে এই একটা কক্ষপথ। প্রথমে কে থাকে? মেবি কে থাকে ভাই সাহেব? বলো। স্যাটার্ন তো শুনি। প্রথমে থাকে শুক্র গ্রহ, তাই তো? মেবি প্রথমে শুক্র গ্রহ থাকে না? বুধ থাকে, শুক্র, হ্যাঁ প্রথমে মনে থাকে বুধ। আমি নাকি সায়েন্স পড়াচ্ছি, লজ্জা করে না মানুষের? এটা ধরো যে সূর্য, ঠিক আছে? এটা সূর্য, ঠিক? প্রথমে ধরো যে শুক্র গ্রহ ঘুরছে। হ্যাঁ, এইটাকে তুমি কার সাথে কম্পেয়ার করতে পারো? এরকমই এই হাইড্রোজেনের কে শেল, এটাকে বলা হয় কে শেল বা কে স্তর। এই বুধের যে কক্ষপথটা, তাকে তুমি কার সাথে কম্পেয়ার করতে পারো? কে শেলের সাথে। এবার এই হাইড্রোজেনেরই বা লিথিয়ামে কিরকম হয়, এবার এই প্রথম কক্ষপথটাতে আমি তোমাকে বলছি, প্রথম এই কক্ষপথ যেটা আছে তার মধ্যে মাত্র দুটো ইলেকট্রনই থাকতে পারবে, তাই দেখো 3টে ইলেকট্রন যেহেতু আছে, তো প্রথমটাতে এই একটা থাকলো, এই একটা ইলেকট্রন থাকলো, আর একটা ইলেকট্রনই থাকলো। হ্যাঁ, আবার নেক্সট কক্ষপথ কি হয়? এল কক্ষপথ। হ্যাঁ, নেক্সট হয় হচ্ছে কি এল কক্ষপথ। এবার এল কক্ষপথ মানে এইখানে সূর্যের ক্ষেত্রে কি হচ্ছে? এটা হচ্ছে সূর্য, সান, ঠিক আছে? এটা ধরো যে সূর্য, তো এটাকে ধরো যে এরকম ভাবে ঘুরছে একটা ইলেকট্রন, এটাকে বলা হয় হচ্ছে ধরো যে এটা হচ্ছে কি বুধ গ্রহ, এটা হচ্ছে কি বুধের পরে কি হয়? শুক্র হয় মেবি, তারপরে হয় হচ্ছে কি মেবি শুক্র, তারপরে পৃথিবী, তাই তো? 3 নম্বরে পৃথিবী থাকে তো, হ্যাঁ ঠিক আছে। এরকম তো প্রথমে হলো বুধ, তারপর শুক্র। সেরকমই যে কোনো অ্যাটমের ক্ষেত্রে বা যে কোনো মৌলের ক্ষেত্রে কি হয়, এরকম যে তারপর শুক্র, তারপরে পৃথিবী থাকবে এরকম গোল করে, তারপরে এরকম গোল করে পৃথিবী, তারপরে হচ্ছে কি মার্স মানে কি মঙ্গল গ্রহ, তারপরে হচ্ছে বৃহস্পতি, তারপরে শনি, জানো তো, তারপর ইউরেনাস, নেপচুন, প্লুটোটা এখন বামন গ্রহ বলা হয় তাও।
তো এরকম যেরকম সূর্যের চারিপাশে যেরকম অতগুলো গ্রহ থাকে, ঠিক আছে, আর তাদের আলাদা আলাদা কক্ষপথ থাকে, সেরকমই এই যে প্রত্যেকটা এরকম মলিকিউল বা কি বলে এটাকে, মৌলদেরও চারপাশে এরকম কক্ষপথ থাকে, ঠিক আছে। তাতে ইলেকট্রন নাও থাকতেও পারে, নাও থাকতে পারে। যেরকম ধর যে এই যেটা বললাম KLMN, হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন, তো হ্যাঁ একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে কক্ষপথ বলছে না, কে স্তরে তাহলে থেকে যাচ্ছে, কিন্তু তাও এটার আরেকটা কক্ষপথ, আরেকটা স্তরও থাকবে যেটাকে আমরা কি বলবো, এল। যদি তুমি যদি হিট দাও, তখন এই যে ইলেকট্রনটা কোথায় লাফিয়ে চলে যাবে, এই এলে চলে যাবে, বুঝতে পারলে? এটা আমি একটু বেশি গভীরে চলে যাচ্ছি। এটাকে বলা হয় এক্সাইটেড স্টেট, ঠিক আছে, যেটা তোমরা পড়বে। তো সেরকমই দেখো লিথিয়াম, এটা হলো, এটাকে বলা হয় কি, কে শেল বা কে স্তর। তারপরে যে আর একটা ইলেকট্রন, যেহেতু এখানে দুটো মাত্র ইলেকট্রন থাকতে পারবে, তো লিথিয়ামে কি প্রথমে এই একটা ইলেকট্রন থাকলো, নেক্সট স্তরে আবার আরেকটা যে ইলেকট্রন ছেড়ে চলে যাবে। এবার ধরো নেক্সট স্তরে কটা ইলেকট্রন থাকতে পারে, নেক্সট স্তরে থাকতে পারে হচ্ছে কি 8টা ইলেকট্রন, টোটাল 8টা ইলেকট্রন থাকতে পারে। তারপরের স্তরে দাদা কটা ইলেকট্রন থাকতে পারে, তারপরের স্তরে থাকতে পারে হচ্ছে গিয়ে কটা ইলেকট্রন থাকতে পারে, তারপরের স্তরে থাকতে পারে আমাদের বলো 8টাই। মানে দেখো প্রথমে দুটো থাকতে পারে প্রথমটাতে, তারপরে 8টা, তারপরে 8টা, তারপরে হচ্ছে গিয়ে 10 + 8 18টা, তারপর আবার 18, তারপরে 32। KLMNOP, বুঝলে? এই হচ্ছে গল্প। তো কতগুলো শেল হয় টোটাল? 6টা শেল হয়, আরো বেশিও হয়, কিন্তু আমরা এখন অব্দি 6টা শেল অব্দি জানতে পেরেছি, ঠিক আছে। 6টা শেল কি আরো বেশিও জানতে পেরেছি মনে হয়, ঠিক আছে। আমরা এই ওপি অব্দি পড়ি, ঠিক আছে। তো প্রথমটায় কথা থাকতে পারে দুটো, থেকে গেল। তারপরটা ইলেকট্রন, একটা ইলেকট্রন থাকতে পারে। এবার দাদা তুমি যে বললে যে এদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক সব সেম হয়, সে তুমি কিভাবে ম্যাচ করো? সেটা হয় দেখো, এবার দেখো, সেটা হাইড্রোজেনের এক শেষ কক্ষে, হাইড্রোজেনের এটাই শেষ কক্ষ। তো দেখো শেষ কক্ষ কাকে বলে? শেষ কক্ষ, যেটা শেষ কক্ষ বলা হয় যতটা অব্দি ইলেকট্রন আছে সেটাকে, তার সেই মলিকিউলটার বা সেই অ্যাটমটার শেষ কক্ষ বলা হয়, তার শেষ কক্ষ বলা হয়। তো হাইড্রোজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, দেখো এই যে একটা ইলেকট্রন, আছে। হ্যাঁ, লিথিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, বোঝা গেছে? তার জন্যই হাইড্রোজেন আর লিথিয়ামের যে প্রপার্টিস গুলো হয় বা ভৌত ধর্ম হয়, সেগুলো এক হয়। এবার তুমি বলবে দাদা আর কি কি, তুমি যে বলছিলে যে বোরন, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, না বোরন না, বোরনের সাথে ম্যাগনেসিয়াম হয় না, বেরিলিয়াম হয়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম। আমি ওখানে বোরন লিখেছি, ওটা ভুল লিখেছি, ঠিক আছে। ধরো যে বোরন বলছি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, তারপরে বলো আর বলো বেটা ভাঙ্গে। দাদা তুমি এটা কি একটা ট্রিক ভাবে মনে করে রেখেছো? হ্যাঁ, ট্রিক ভাবে মনে রেখেছি, আমি সব বলে দেবো, ঠিক আছে। তো এই দেখো, এবার এদের সব প্রপার্টিজ এক হয়, যেরকম হাইড্রোজেনের সাথে কিরকম হয়, কার হয়, হেলিনা কি, রবসে আরবি, রবসে ফরিয়াদ, এরকম ভাবে মনে রাখি। এটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রেন্সিয়াম, ঠিক আছে, ফ্রেন্সিয়াম। তো এইগুলো সব প্রপার্টিজ এক। কেন? এগুলো শেষ কক্ষে, এগুলো প্রত্যেকটারই শেষ কক্ষে একটা করে ইলেকট্রন, বুঝে গেছে? এগুলো শেষ কক্ষে একটা করে ইলেকট্রন। তাহলে দাদা তুমি প্রপার্টিসগুলো কিরকম ভাবে সেম হয়? যখন শেষ কক্ষে একটা করে ইলেকট্রন থাকে, বা হচ্ছে গিয়ে দেখো আরেকটা হয় শেষ কক্ষে না, শেষ স্তরে একটা করে ইলেকট্রন থাকে, বা শেষ এইগুলো KLMN, এটাকে বলা হয় স্তর। তারপরে এর ভিতরে হয় হচ্ছে গিয়ে এই যে এই কে আছে, এটা একটা কে স্তর আছে। তুমি ইমাজিন করো, হ্যাঁ তুমি ইমাজিন করো, ধরো যে একটা মাঠ আছে, এরকম একটা মাঠ। এতদূর তুমি এই সোলার সিস্টেম দিয়ে তোমাকে আমি KLMটা বোঝাতে পারলাম, বুঝতে পেরেছো KLMটা কি জিনিস? হ্যাঁ, এইখানে বলে এটাকে KLMটাকে এই জায়গাটাতে মানে সোলার সিস্টেমে বলা হয় কক্ষপথ, কিন্তু আমরা এইখানটাতে কি বলো না, মৌলদের ক্ষেত্রে আমরা সেটাকে বলি, মৌল বা কোনো অ্যাটমের ক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে কি শেল বা কোনো স্তর, কি বলি, বা স্তর। বোঝা গেছে?
এবার তোমাদেরকে আরো একটুখানি আমি রিলেট করিয়ে পড়াই যে এরপরেও আরো কিছু হয়, এই যে KLM এর ভিতরেও আরো কিছু হয়, ঠিক আছে, এর ভিতরেও আরো কিছু হয়। কি হয় দাদা, এই KLM এ ঠিক আছে কিছু কিছু আরো লেন থাকে। লেন মানে কি, রাস্তা থাকে। ধরো যে তোমাকে একটা মাঠ, এরকম একটা মাঠ দেওয়া আছে, ঠিক আছে, আর এইটুখানি রাস্তা দেওয়া আছে তোমাকে, এই মাঠের মধ্যে থেকে এইটুখানি রাস্তা দেওয়া আছে। তো তুমি গাড়ি নিয়ে কোথা থেকে যেতে পারবে? মাঠ দিয়ে নিশ্চয়ই যাবে না, মাঠ দিয়ে নিশ্চয়ই যাবে না, তাহলে তুমি উদো হবে, তাহলে তুমি উদো হবে। তো তুমি কোথায় যাবে? সবসময় রাস্তা দিয়েই যাবে। তাহলে তুমি কোথায় যাবে? রাস্তা দিয়েই যাবে। তো সেরকমই আমাদের এরকম মানে এই যে একটা লেন আছে, ধর যে আর একটা এরকম লেন করে দিলাম, সেরকম এই কে শেল, এল শেল, এম শেলে কিছু কিছু লেন থাকে, কিছু কিছু লেন থাকে, বুঝলে? ধর যে কে শেলে থাকে হচ্ছে কি একটা লেনের নাম। এবার লেনের নামও দিতে হয়, যেরকম আমাদের এখানে আছে আনন্দনগর দক্ষিণ বেহালা রোড আমাদের এটা, তারপর বেহালা 14 নম্বর ডায়মন্ড হারবার রোড, জানো তো তোমরা অনেক, আমি আমাদের আশেপাশে বেহালা, আমি এখানে থাকি তো তার জন্য আমি জানি, ঠিক আছে। তো ডায়মন্ড হারবার রোড, ঠিক আছে, বা দিল্লি হাইওয়ে, বোম্বে হাইওয়ে, জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটাকে বলা হয় জিটি রোড, সেরকমই এই যে KLMN এদের শেলে, এই শেলগুলোতে কিছু কিছু রোড থাকে যেগুলোকে আমরা বলা হয় কক্ষপথ, যেগুলোকে কি বলি? কক্ষপথ। এইখানের কক্ষপথ আর সৌরজগতের বা বা হ্যাঁ সৌরজগতের কক্ষপথের সাথে কিন্তু গোলাবে না, বোঝা গেছে? এইখানকার কক্ষপথ আর সৌরজগতের কক্ষপথের সঙ্গে গোলাবে না। তাহলে কেতেই কতগুলো কক্ষপথ থাকে? এটা ধরা যায় কে শেল মানে কে স্তর। কেতে থাকে একটাই কক্ষপথ, যাকে আমরা কি দিয়ে ডিনোট করি? যাকে আমরা এস দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? এস দিয়ে ডিনোট করি। দেখো কক্ষপথের দুটো তিনটেই নাম হতে পারে, এই কক্ষপথগুলো দুটো তিনটেই নাম হতে পারে। একটা হচ্ছে কি এস, তারপর হচ্ছে পি, তারপরে SPDF। এখন অব্দি আমরা এফ অব্দি পৌঁছেছি, এফ এর পরে আর নেই, ঠিক আছে। তো কে শেলে কটা কক্ষপথ থাকে? একটাই কক্ষপথ থাকে, যাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এস দিয়ে। সেরকমই এল শেলে এটা একটা, এল শেলে দাদা কটা কক্ষপথ থাকে? দুটো কক্ষপথ থাকে। কটা কক্ষপথ? দুটো, এস আর কি পি, এস পি। তারপর কি এম শেল, তারপরে এম শেলে দাদা কটা থাকে? এম শেলেও সেম সংখ্যক কক্ষপথ থাকে। এল শেল আর এম শেলে কক্ষপথ সংখ্যা সেম, বা যেটাকে আমরা বললাম লেন বা রাস্তা সংখ্যা সেম। কি? এস আর পি সেম, এস আর পি থাকে। তারপর দাদা এন আছে, এনে কি থাকে? এনে থাকে হচ্ছে গিয়ে ডি, তারপরে এস, তারপরে পি। ডিটা আবার দাদা কি জিনিস? ওই একটা কক্ষপথের নাম যেটা আমি বললাম। তারপরে এল, ও, পি, ঠিক আছে, আরো অনেক কিছু হয়। এরপরে এফও হয়, ঠিক আছে, সেগুলো অত কিছু মনে রাখতে হবে না। আমরা কত অবধি মনে রাখবো? আমরা এই এস এত। এবার শোনো, এবার এই দুটো রাস্তা তো, এগুলো রাস্তা তো, এবার ইলেকট্রনগুলোকে তুমি গাড়ি ভাবো, এটা একটা ইলেকট্রন, এটা একটা রাস্তা, এটা একটা মাঠের উপর দিয়ে এই যে রাস্তাগুলো হচ্ছে কি SPD, এগুলো হচ্ছে কি রাস্তা, যেগুলোকে আমরা কক্ষপথ বলছি। তো এগুলোকে তুমি একটা ইলেকট্রন যেগুলো আছে, এই যে ইলেকট্রন করছিলাম, ইলেকট্রনগুলোকে তুমি একটা গাড়ি ভাবো। ইলেকট্রনগুলোকে কি ভাববে? একটা করে গাড়ি ভাবো, ঠিক আছে। যদি তুমি ইলেকট্রনগুলোকে একটা করে গাড়ি ভাবো, তাহলে কি হয়? তাহলে পার্কিং প্লেস বলে একটা জিনিস হয়তো, পার্কিং প্লেস বা পার্কিং প্লেস বা এরকম, এই রাস্তা দিয়ে এই কটা ইলেকট্রনে যেতে পারবে, এই রাস্তা দিয়ে একটাই গাড়ি যেতে পারবে, এই রাস্তা দিয়ে একটাই গাড়ি যেতে পারবে, বা দুটো গাড়িই যেতে পারবে। এরকম জিনিসপত্র হয় তো, দেখবে এরকম পাশাপাশি ধরো যে একটা দুটো গাড়ি যাচ্ছে, বলে এটা 2-way হাইওয়ে। হ্যাঁ, 2-way হাইওয়ে বলে না এটা? 2-way হাইওয়ে, 2-way মানে তো এরকম। হ্যাঁ, 2-way হাইওয়ে কিরকম হয় দেখবে, অনেকে হয় হাইওয়ে একটা এরকম যাচ্ছে, আরটা কিরকম আসে, দেখেছো? হাইওয়ে বা অনেকে গাড়ি ঠাড়ি তো চড়েছো ভাই, বাস তো চড়েছো জীবনে। তো হাইওয়েতে দেখবে যেটাকে বলে ন্যাশনাল হাইওয়ে বা ডায়মন্ড হারবার রোডেই আমাদের দেখবে নর্মাল, তোমরা কোথায় থাকো আমি জানি না ফাঁসি লোক, দেখবে যে এরকম হাইওয়ে হয়, যার মধ্যে এরকম একটা ডিভাইডার থাকে, ঠিক আছে। একটা গাড়ি এইদিকে যেতে পারে, আরেকটা গাড়ি এইদিকে যেতে পারে, এরকম থাকে, দেখবে। সেরকমই এস শেলে এরকম একটা, এটাকে আমরা ওই যে হাইওয়ে বললাম, এস শেলটাকে আমরা এরকম ভাবে দেখাতে পারি। দেখিয়ে ওতে কটা ইলেকট্রন থাকতে হবে? তার মধ্যে দুটো ইলেকট্রনই থাকতে হবে, বা দুটো গাড়ি এস শেল থেকে চলতে পারে। এস শেল থেকে কটা গাড়ি চলতে পারে? দুটো গাড়ি চলতে পারে। এবং দুটো গাড়ি কি হয়? উল্টোমুখী হয়, একটা ওপরের দিকে মুখ থাকবে, একটা নিচের দিকে মুখ থাকবে, এই যে এঁকেছি,
এই অ্যারোগুলো দিয়ে ইলেকট্রনকে দেখানো হয়, ঠিক আছে। আবার পি শেল যেটা হয়, বা পি শেল বলছি কেন, পি কি বলে ওটাকে, পি সাবশেল বা কক্ষপথ যেটাকে বলছি, পি অরবাইটাল বলে আসলে। পি অরবাইটালে কি হয়, পি অরবাইটালে এই যে এরকম একটা করে লেন দেখতে পাচ্ছ তো, এই যে একটা ডায়মন্ড হারবার রোড, এই যে একটা ডায়মন্ড হারবার রোডে এরকম 3টে ভাগ, এরকমই এই যে একটা এস শেলে একটা থাকে, ঠিক আছে। পি শেলে কটা থাকে, 3টে থাকে। পি শেলে কটা থাকে, 3টে থাকে, ঠিক আছে। তাই কিরকম হয়, এই যে এ ডিং টিং 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 টিং, তাহলে টোটাল পি শেলে কটা থাকতে পারে ইলেকট্রন, এস শেলে কটা ইলেকট্রন থাকতে পারছে না, খুব দুটো। তাই পি শেলে কটা থাকতে পারবে, ওটা 2 করে 3টে আছে, তার জন্য এখানে কটা থাকতে পারে, 3টে। এই 3 গুণ 2 = 6, 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে পি শেলে কটা থাকতে পারে, 6টা ইলেকট্রন। সেম টু সেম ডি শেলে, তোমরা এটা জানো না, আমি তোমাদের এগুলো ফ্যাক্ট বলছি। ডি শেলে ওরকম সাবশেল, বা ওই যে এইগুলোকে বলা হচ্ছে সাবশেল, ওই যে এইগুলো মারছে ওগুলো ওরকম ডি শেলে কটা থাকে, 5টা থাকে। ডি শেলে ওগুলো কটা থাকে, 5টা। তাহলে ডি শেলে কটা ইলেকট্রন থাকতে পারবে, 10টা ইলেকট্রন ডি শেলে থাকতে পারবে, ঠিক আছে। হ্যালো দেখো ভাই লোক, চাপ কেউ নেবে না, খুব কঠিন জিনিস আমি জানি তোমাদের জন্য। দাদা তুমি কি সব কিছু পড়াচ্ছ, আমি বুঝতে পারছি না, একটু রিমাইন্ড করো, মাথা ঠান্ডা করো, বুঝতে পারবে। ঠিক আছে। এরকম লেন ভাবো, লেন ভেবে আমি যেগুলো এক্সাম্পল দিচ্ছি সেরকম তোমরা সৌরজগৎকে এটার সাথে ম্যাচ করেই বুঝতে পারবে, ঠিক আছে। সেরকম এসে কটা, পিতে ডিতে কটা থাকে, 5টা থাকে, তাই কটা ইলেকট্রন হবে, 5 গুণ 2, তাহলে 10টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে, আমি একটু জল খেয়ে নিই। সেরকমই তাহলে এগুলো বুঝতে পারলে, হ্যাঁ, এস কি হয়, তারপরে এইটা কি হয়, তারপরে কে কি হয়, এগুলো বুঝতে পারলে সব ইয়ের কল্পনাটা হলো, মানে কি সব কটা অ্যাটম কিরকম দেখতে হয় সেটা বুঝতে পারলে। এরকম একটা জিনিস থাকে, নিউক্লিয়াস একটা থাকে, তার মাঝখানে তারকে দিয়ে সৌরজগৎ যেরকম ওরকম দেখতে হয়, ঠিক আছে। তার মধ্যে থেকে কিছু লেন থাকে, যেগুলোকে আমরা বলি এসপি, ঠিক আছে, সেগুলোকে আমরা বাংলায় কি বলি, কক্ষপথ বলি, ঠিক আছে, হয়েছে, বোঝা গেছে। এবার কি করবো আমরা, আমি যে তোমাদেরকে বললাম না যে যে কি বলে, যে প্রপার্টিসগুলো সেম হয়, তা তুমি প্রপার্টিসগুলো তুমি তো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে বলে দিলে যে শেষ কক্ষে একটা করে ইলেকট্রন থাকে। শেষ কক্ষ বলছি কেন, শেষ শেলে বা বাংলা যেটা বলে শেষ স্তরে একটা করে ইলেকট্রন থাকে। তাহলে দাদা অন্যগুলোতে কিরকম হয়, ভাবো তুমি বোরনের কথা ভাবো। কার কথা ভাববে, বোরন। দেখো এই যে KLM এগুলো দেখছি না, KLMNOP ওগুলো দেখছি, ওগুলোকে আমরা নাম্বার দিয়েও ডিনোট করি, ঠিক আছে, ধরো এই যে কে শেলটাকে, এই যে কে শেল এটাকে আমরা 1 নাম্বার দিয়ে ডিনোট করি, এল শেল এটাকে আমরা 2 নাম্বার দিয়ে ডিনোট করি, এম শেল 3 নাম্বার, তারপর সেরকম সিকোয়েন্সিয়ালি 1 2 3 4 এরকম, ঠিক আছে। তাহলে KLMN নাম্বারটা, এই নামগুলো কেন বলেছি, যদি এই নাম্বার ইউজ করতে হতো, মাথা তো ওদের তো খারাপ আছে আমারও মনে হয়। তোমার কোশ্চেনটা তো ঠিক, দাদা যদি 1 2 3 4 আমরা 1 2 3 4 ইউজ করো, ঠিক আছে, KLN কোথাও ইউজ হয় না। তো দাদা যদি এই নাম্বারগুলো ইউজ করতে হতো, তাহলে কোশ্চেন হচ্ছে কি এই KLMNOP কেন দিচ্ছে নামটা, তাই না? আমরা কোশ্চেনটা এখন জানলো, কথাটা তো সত্য, ঠিক আছে। তো দেখো আমরা হাইড্রোজেনের এগুলোকে বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন। এই যে আমি এখন যেটা করছি এটাকে বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন, বা বাংলায় বলে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। কি বলা হয়, ইলেকট্রন বিন্যাস। ক্লাস 11-এ গিয়েও শিখবে, এবং ক্লাস 10-এ আসতেও পারে, নাও আসতে পারে, না আসার চান্সেসটা বেশি। কিন্তু এই যে এইটুকুনি বোঝার জন্য, এই যে এখন আমি যেগুলো বোঝাচ্ছি, মানে স্ফুটনাঙ্ক কেন এক হয়, কেন আলাদা হয়, সেটা বোঝার জন্য তোমাদের কিছু শিখতে হবে, ইলেকট্রন বিন্যাসটা শিখতে হবে, ঠিক আছে। তাই আমি এখন শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, কোনো চাপ নেবে না। এটা শেখার কারণ হচ্ছে গিয়ে যাতে তুমি একটু ভালো করে পড়াটা বুঝতে পারো, ঠিক আছে। এবার দেখো হাইড্রোজেন এরকম হয়, হ্যাঁ, আমরা তো সবসময় এরকম গোল দিয়ে আঁকতে পারি না, গোল দিয়ে ইলেকট্রন দিয়ে আঁকতে পারি না। তার জন্য আমরা কি করি, লিখি হাইড্রোজেনে কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, তো ওটাকে লিখবো 1s1, এই যে
এই যে এটা হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা, এইটাকে বলা হচ্ছে কি স্তর নাম্বার, স্তর সংখ্যা। কত নাম্বার স্তর? প্রথম স্তরে একটাই ইলেকট্রন, যেহেতু প্রথম স্তরে একটা পড়ে যায় ভাই, যেহেতু একটাই ইলেকট্রন তাই প্রথম স্তরে কটা ইলেকট্রন, তাই প্রথম স্তরে কটা থাকবে? প্রথম স্তরে তাই একটাই ইলেকট্রন থাকবে, প্রথম স্তরে তাহলে হবে 1 হবে। আর কি এটাকে বলা হয়, এসটাকে বলা হয় হচ্ছে গিয়ে কক্ষপথ, আর 1টাকে বলা হয় ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, 1টাকে বলা হয় ইলেকট্রন সংখ্যা। তো এবার সরি, এবার এটা হলো হাইড্রোজেনের। এবার লিথিয়ামেরটা দাদা দেখি, লিথিয়ামের কিরকম হয়। দেখো আমি কি বলেছি, প্রথম যে স্তর হয় তাতে এস, তাতে কটা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে? লিথিয়াম 3 হয় তো, 3টে ইলেকট্রন থাকে লিথিয়ামে, ম্যাক্সিমাম ওখানে কটা ইলেকট্রন থাকতে পারে? 2টো, তাই এখানে 1s2 হবে। তারপরে কি হবে? তারপরে দেখো, তারপরে এটা সেকেন্ড কক্ষপথে যাবে বা সেকেন্ড স্তরে যাবে, যেটাকে আমরা এল স্তর বলছিলাম, সেটাকে আমরা কি ডিনোট করবো? 2 দিয়ে। 2 প্রথমে এস স্তরে, প্রথমে এস কক্ষপথে ঢুকবে। দেখো এটার অর্ডার হচ্ছে কি, প্রথমে এসে ঢুকবে, ঠিক আছে, ইলেকট্রন প্রথমে এসে ঢুকবে, তারপরে যাবে হচ্ছে গিয়ে, প্রথমে যাবে এসে, ঠিক আছে, কোথায় যাবে? প্রথমে এসে, তারপরে পিতে, তারপরে যায় হচ্ছে গিয়ে পিতে, তারপরে যায় হচ্ছে গিয়ে ডিতে। ঠিক আছে, এটা হচ্ছে কি অর্ডার। এটা মাঝে মাঝে, এই যে এখন কেমিস্ট্রি করছি তো তোমরা বুঝতে, মাঝে মাঝে এটা উল্টোটাও হয়, মাঝে মাঝে এরকমও হয়। ডি এর ক্ষেত্রে এসে যায়, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি সোজা জিনিস, সোজা জিনিস তোমাদের, এটা তোমাদের মনে রাখতে হবে, তোমাদেরকে আমি সোজা জিনিস বলে দিচ্ছি। প্রথমে ঢুকে এসে, ঠিক আছে, যদি তারপর তখন যদি ডি যদি থাকে তাহলে তারপর ঢুকবে হচ্ছে কি ডিতে, তারপর ঢুকে পিতে। ঠিক আছে, বোঝা গেছে? এইগুলোতে 1 2 3তে ডি থাকে না, তার জন্য ডিতে ঢোকে না। 4 থেকে ডি থাকে, তাই ডিতে আগে ঢোকে, পি এর আগে। ঠিক, তো দেখো কি হচ্ছে। দেখো প্রথমে কোথায় এসে গেল 1, এখানে 2 তো হয়ে গেল, তারপরে কোথায় ঢুকবে? আবার এসেই ঢুকবে, তাহলে 2s, কটা ইলেকট্রন বেজেছিল? একটা, তাহলে হয়ে গেল। তারপর 2p, 2p1, 2p2টা, 2p যেটা হচ্ছে এখানে p হচ্ছে, সেটা পুরো ফাঁকা চলে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে হাই কিনা? বলে হাই কিনা? তারপর বোরন, এটাকে বলা হয় কি? বলা হয় বোরন। বোরনে কটা ইলেকট্রন থাকে দাদা? 5টি ইলেকট্রন থাকে। বোরনে কটা ইলেকট্রন থাকে? 5টা। ঠিক আছে, তো বোরনের আগে করনি হচ্ছে গিয়ে বেরিলিয়াম করি, বিই। কটা ইলেকট্রন থাকে দাদা? 4টে ইলেকট্রন থাকে। ঠিক আছে, কটা থাকে? 4টে ইলেকট্রন থাকে। তাও কফি চলে এসেছে, একটু কফি খেয়ে নিই। ঠিক আছে, তো ফার্স্টে প্রথমে 2টো ইলেকট্রন কোথায় ঢুকবে? 1s2তে ঢুকবে, 1s ঢুকবে, 1s গেল। তারপর আর কটা ইলেকট্রন পাচ্ছে? 2টো ইলেকট্রন। তারপরে কটা ইলেকট্রন পাচ্ছে? 2টো ইলেকট্রন। সেটা কোথায় যাবে? নেক্সট শেলে যাবে, বা যেটাকে বলে নেক্সট স্তর, বা যেটাকে এল স্তর বলে, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এল স্তরটাকে 2 দিয়ে। তাই 2s। কটা ইলেকট্রন বেঁচে থাকছে? 2টো চলে গেছে, আর 2টো বেঁচে থাকছে, তাই এখানে 2 হলো। বোঝা গেছে? তারপরে কি? বোরন, কটা ইলেকট্রন হয়? 5টা। কটা ইলেকট্রন হয়? 5টা। তো দেখো প্রথমে একটা 1s2, সেম 2s2, হ্যাঁ। এবার আরেকটা যেটা ইলেকট্রন, দেখো এই 2 আর 2 4 তো হয়ে গেল, হ্যাঁ। আবার আরো একটা ইলেকট্রন বেঁচে আছে না? যেহেতু 5টা ইলেকট্রন, তার মধ্যে কটা? 4টে গেছে, আরেকটা ইলেকট্রন কোথায় যাবে? আরেকটা ইলেকট্রন যাবে হচ্ছে পি তে। কোথায় যাবে? পি। কত হবে? 2p1। দাদা এটা 1p1 কেন হলো না? এটা 1p1 কেন হলো না? দেখো পি এর নাম্বারটা স্টার্টই হবে 2 থেকে, পি এর এটা কি বলে, স্তর নাম্বারটা স্টার্টই হবে 2 থেকে, এস এর স্তর নাম্বারটা স্টার্টই হবে 1 থেকে। তারপর আমাদের কি বলে, ওর নাম বলো, এর নেক্সট হচ্ছে গিয়ে ডি। পি এর নাম্বারটা কোথায় স্টার্ট হবে? 2 থেকে। তারপরে ডি এর নাম্বারটা স্টার্টই হবে 3 থেকে, ডি এর নাম্বারটা স্টার্টই হয় 3 থেকে। এরপরে কি হয়? এফ এর নাম্বারটা স্টার্টই হয় 4 থেকে। বোঝা গেছে? এফ এর নাম্বারটা কোথা দিয়ে স্টার্ট হয়? 4 থেকে। এফটা ছোট হাতের হবে। আমি তোমাকে একটা জিনিস তখন ভুল পড়িয়েছি, এম এল এন, এন এ থাকে হচ্ছে কি এন, বা যেটা 3 নম্বরে যেটা থাকে, তাতে কি থাকে? এস, পি আর ডি, 3টেই থাকে। ঠিক আছে,
আর 4-এ থাকে হচ্ছে কি 4, যেটাকে আমরা ইয়ে দিয়েও ডিনোট করি, কি দিয়ে, MLN, KLMNO, ও যেটাকে আমার কি থাকে, SPDF, এফও থাকে, বুঝা যাচ্ছে? তো এবার কি হচ্ছে তাহলে, এস, এখানে কি এস গ্রেটার দেন ডি গ্রেটার দেন পি। এবার সেরকমই নেক্সট, তাহলে আরেকটি ইলেকট্রন কোথায় গেল, পি এর মাথার উপরে, এটাকে তোমরা আবার ফসফরাস কেউ ভেবে নিও না। এবার বোরনের পরে কি হয় দাদা, বোরনের পরে হয় হচ্ছে কার্বন, বোরনের পরে কি হয়, কার্বন, কার্বনে কটা ইলেকট্রন থাকে, বলো বলো, টেল, কটা ইলেকট্রন থাকে, কার্বন ইলেকট্রন থাকে হচ্ছে গিয়ে 6টা। তো দেখো কি হচ্ছে তাহলে, প্রথমে যাচ্ছে 1s2-তে, তারপরে কোথায় যাচ্ছে, প্রথমে দুটো ইলেকট্রন 1s-এ চলে গেল, তারপরে আবার কোথায় যাবে, নেক্সট শেলে যাবে বা নেক্সট স্তরে যাবে, তাহলে 2s2, তারপরে কোথায় যাচ্ছে, তারপরে যাচ্ছে 2p, কটা ইলেকট্রন বেঁচে থাকছে, দুটো, তাই 2p2, বোঝা যাচ্ছে, হ্যাঁ। এবার তোমাদেরকে যদি আমি পড়াই, এবার নেক্সটটা তোমরা করবে, তা তোমাদের নিজের দায়িত্ব, ঠিক আছে, করে প্লিজ কমেন্ট করবে। BC, কার্বন, অক্সিজেন, ও নাইট্রোজেন আছে মাঝখানে। এবার নাইট্রোজেনের কি হয় দাদা, নাইট্রোজেনের কটা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন থাকে, তাই নাইট্রোজেনে হয় হচ্ছে গিয়ে 1s2, 2s2, 2p, কত হয় 3, দেখো 7টা হয়েছে, 2 + 2 + 3 = 7, যাচ্ছে, বোঝা যাচ্ছে, আমি করে দিলাম, তোমাদের করতে বলেছিলাম। তা এরপরে তোমরা অক্সিজেন O8 করো, মানে অক্সিজেনের তো ইয়ে হয়, ইলেকট্রন সংখ্যা হয় 8টা, তো এটাকে সাজাও, আমি এই দুটো তো করেই দিতে, এটা তো সবাই পারে, 1s2, 2s2, 2p কত হবে এখানে, 2p কত হবে, বলো আমি কি পাগলা আছি, ঠিক আছে, কেউ নেই এখানে আমি জানি, তা বলছি, বলো, কেউ বলবেও না, আমি জানি, রেকর্ড করছি আমি এখন, দিস ইজ কল্ড, কি আর বলবো, ঠিক আছে। তো এখানে কটা থাকবে দেখো, এখানে 4টে ইলেকট্রন এমনি চলে গেছে, আর কটা বাকি আছে ইলেকট্রন, 8 থেকে 4 মাইনাস করলে কত হয় দাদা, 8 থেকে 4 মাইনাস করলে হয় হচ্ছে গিয়ে কত হয়, 4, ঠিক। নেক্সট কি, অক্সিজেনের পরে হয় ফ্লুরিন, কটা ইলেকট্রন থাকে, 9টা ইলেকট্রন থাকে, কত হচ্ছে 1s2, 2s2, 2p, কত হবে 2p, 5টা, এখানে 2p5 হবে। তারপরে কি হয়, হিনা নিনা और करीना, হ্যাঁ। এরপরে কি হবে, এরপরে হবে নিয়নে কটা ইলেকট্রন থাকে দাদা, 10টা, নিয়নে কটা থাকে, 10টা। তো এটা দেখো 1s2, 2p, 2s2, 2p, 6, বোঝা গেছে কেন 6 লিখলাম, হ্যাঁ। নেক্সট কি, এরপরে নিয়নের পরে 11 নম্বর কি হয়, হেলিনা, এনে হয়, বা সোডিয়ামে কটা ইলেকট্রন থাকে, 11টা। তো সেটার ইলেকট্রনিক কনফিগারেশন বা যেটাকে বাংলায় বলে ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2, 2s2, 2p, কটা ইলেকট্রন বেঁচে থাকছে, 4 থেকে 11 মাইনাস করলে কত হয়, 7, 4 থেকে 11 মাইনাস করলে কত হয়, 7। যখনই এটা করবে তারপরে দেখবে এরকমভাবে কেটে যাবে, কেন এটা দাদা কেটে দিলে কেন, কারণ আজ তোমাদেরকে বারবার বলেছি, এসে সবসময় ইলেকট্রন থাকে হচ্ছে গিয়ে 2টো, পিতে সবসময় ইলেকট্রন থাকে হচ্ছে গিয়ে 6টা, আর ডিতে সবসময় টোটাল মানে ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম, ঠিক আছে, এখানে একটাও ইলেকট্রন থাকতে পারে, এখানেও একটা ইলেকট্রন থাকতে পারে, আর ডিতে ম্যাক্স টু ম্যাক্স কটা ইলেকট্রন থাকতে পারে, 10টা, আর এফে ম্যাক্স টু ম্যাক্স কটা থাকতে পারে, 14টা, এফে ম্যাক্স টু ম্যাক্স কটা থাকতে পারে, 14টা, বোঝা গেছে। তাহলে এইখানটাতে কি হবে দাদা, এখানটা আমি তাহলে দাদা কি ভুল করলাম, এখানটাতে ভুল করলাম হচ্ছে গিয়ে 2p হবে হচ্ছে কি 6, ম্যাক্স টু ম্যাক্স হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলেছি পিতে 2 যখন 2 তে কি থাকে, এস আর পি থাকে, তাহলে 2d কখনো লিখবে না, 2d লিখবে না,
ঠিক আছে, তাহলে কি লিখবে এরপরে? এরপরে লিখবে হচ্ছে কি আবার 3s, এখানে আমি ভুল লিখেছি ভাই সাহেব, এটা কেন লিখছি আমি? এটা 6টা করি, এখানে 10টা করি। এটা হচ্ছে গিয়ে পি, এখানে হচ্ছে টি। ঠিক আছে, আমি অন্যটার ক্ষেত্রে ভাবছিলাম এটা স্ট্রিক্টটা বানিয়ে দিচ্ছিলাম, কিন্তু না, প্রথমে এসে ঢোকে, তারপরে পিতে ঢোকে ইলেকট্রন, তারপরে ডিতে ঢোকে। ঠিক আছে, তো 2s2 2p এটা হলো। এবার কি 3s কত ইলেকট্রন বেঁচে আছে? একটা, তাই 3s1, তাই 3s1। বোঝা গেছে? হ্যাঁ, এবার নেক্সট কি হয়? এস এর এ নিয়ে, তারপরে বেটা মাঙ্গে এমজি টোটাল কত ইলেকট্রন থাকে দাদা? 12টা। ওটার কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2। বোঝা গেছে? হ্যাঁ, এইখান থেকে তোমরা 18 নম্বর এলিমেন্ট অবধি করবে, যেটা হচ্ছে কি আর্গন, আর্গন। এ আর অবধি করবে, হিনা নিনা অর, হ্যাঁ এ আর অবধি করবে। এটার কত হয়? আর্গনের অ্যাটমিক নাম্বার বা যেটাকে বলে ইলেকট্রন সংখ্যা কত হয়? এটা হয় হচ্ছে কি 18। এটা হয় 18। তোমরা 18 অবধি করবে। 18 অবধি কি করে করবে? এই যে 3s হলো এই ম্যাগনেসিয়ামের পরে কি হয়? ম্যাগনেসিয়াম বেটা মাঙ্গে, তারপরে কি হয় হচ্ছে গিয়ে আলু এল এ কত ইলেকট্রন থাকে দাদা? 13টা। ঠিক আছে, তো এইগুলো সব সেম হবে, শুধু এই 3s2 হলো 3s2, তারপর কি হবে 3p1 আমি তোমাদেরকে ওখানে তখন এটা আমি কেন চেঞ্জ করলাম, কারণ এখানে করলে এই নিয়মে করলে 3d হতো, নোপ, এটা হবে 3p1। কি হবে? 3p1। বোঝা গেছে? তোমরা এই যে 3p1, তারপরে এইটার হবে হচ্ছে গিয়ে 3p6। তোমরা এই 3p6 অবধি একটু মনে রাখার চেষ্টা, মনে না রাখলেও হবে। আমি তোমাদেরকে এমন ট্রিক শিখিয়ে দেবো যে তোমাদের এই যে আমি অ্যাটমিক নাম্বার, তোমার কি মনে হচ্ছে 7 8 এগুলো আমি সব কষ্ট করে মুখস্থ করেছি? ভাই সাহেব মুখস্থ করতে হলে তোমার মনে হচ্ছে আমি তোমাদের কেমিস্ট্রি পড়াতাম? আমি ভাই সাহেব মুখস্থ করি না, যেগুলো কেমিস্ট্রি খুব মুখস্থ করার পার্ট, আমি তো ওগুলো নতুন ছেড়ে দিতাম। ঠিক আছে, এগুলো আমি মুখস্থ করিনি ভাই, আমি তোমাদের ট্রিক শিখিয়ে দেবো, টক করে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি গল্প। তো এইগুলো এবার দেখো যেটা মেন কথা, দেখো হাইড্রোজেনে কেন ওই যে তোমাদের বলছেন স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কখন সেম হয়? হাইড্রোজেনের এস কক্ষে প্রথম যে এস কক্ষ হয় তাতে কত ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। হ্যাঁ, আর এই লিথিয়ামেরও শেষ স্তরের এস কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন আর লিথিয়াম। তারপরে কি হয়? হাইড্রোজেন লিথিয়ামের নিচে কি হয়? সোডিয়াম। তোমরা এরকম ভাবে তোমরা সবসময় শিখেছো তো, মানে শেখোনি তোমরা, এখনো শিখবে, তোমরা এরকমই দেখবে সবসময় বেরোতে। ঠিক আছে, এরকম দেখেছো সবসময়। তো হাইড্রোজেন লিথিয়ামে দেখো 2s1। এবার তারপরে কি হয়? সোডিয়াম কোথায়? এই যে সোডিয়ামের শেষেও তাহলে কত ইলেকট্রন থাকবে? শেষের এস কক্ষে একটা ইলেকট্রন থাকে। দেখছো এদের মধ্যে সিমিলারিটি দেখতে পাচ্ছ? এদের মধ্যে সিমিলারিটি হচ্ছে গিয়ে এই যে S1টা হচ্ছে গিয়ে সিমিলারিটি 2s1, এখানে 2, এটা 1s2 2s2 2s1, তারপর এখানে 3s1, এটা হচ্ছে কি এইগুলোর মধ্যে সিমিলারিটি। সেরকমই কে কক্ষের ক্ষেত্রে বা পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে? পটাশিয়ামের ক্ষেত্রে সেরকমই হবে হচ্ছে গিয়ে 4s1। এটা তোমরা এখন বের করতে যাও না, মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাই বলছি বের করতে যাবো না। এটা চাইলে আমি শিখিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের গোলাবে ওটা করলে, তার জন্য এখন অত গভীরে যাচ্ছি। তোমরা আর্গন অব্দি বের করবে। ঠিক আছে, আর্গনের বেশি আজ কিন্তু তোমরা এখন যাবে না, এখন বয়স হয়নি এখন ওটা শেখার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? কে এর কত হচ্ছে? 4s1। তারপরে দেখো হেলিনা কি রবসে আরবি হয়তো, হ্যাঁ রুবেডিয়াম, ওখানে কি হয়? 5s1। ঠিক আছে, রবসে সিজিয়াম হয়, সিজিয়ামে কি হবে? 6s1। ঠিক আছে, হলো দাদা। তুমি তো এটা হেলিনাকে মানে হাইড্রোজেন লিথিয়ামের ক্ষেত্রে বললে, যেটা তুমি আগেও এটাকে একটা চীনের আরেকটা মানে এটার প্রপার্টি কেন মিল হয় এটার জন্য তুমি আগেও একটা সলিউশন দিয়েছিলে, যে ওটা শেষ স্তরে একটা করে ইলেকট্রন। ঠিক আছে, তুমি অন্য কিছু একটা করে দেখাও।
অন্য কিছুর একটা করে দেখাও। দেখো তাহলে বোরনের বেরিয়ামের করে দেখাই, এই বোরনের করে দেখাই, বা আগে বেরিয়ামের করে দেখাই। বেরিয়ামে কটা থাকে? 4টে। দেখো এবার বেরিয়ামেরটা কিরকম সাজানো হয়। এই যে হেলিন এই যেরকম এরকম হয়, সেরকমই পিরিয়ডিক টেবিলে বেরিয়ামটাই কিরকম সাজানো হয়, বেরিয়ামটাকে সাজানো হয় বিই এমজি সিই এসআর বিএ এরকম, ঠিক আছে, এরকম এরকম সাজানো। তো বেরিলিয়ামে কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন। তো দেখো এস কক্ষে কি হচ্ছে? S2 হচ্ছে। 2 এর শেষ কক্ষের বা শেষ কক্ষ, শেষ স্তরের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকছে? S2। হ্যাঁ, বেরিয়ামে। তারপর বেরিয়ামের নিচে কি হবে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কি এখানে করেছে? হ্যাঁ, ম্যাগনেসিয়াম। দেখো এটার S2, ম্যাগনেসিয়ামও S2, ম্যাগনেসিয়ামও S2। তারপর তুমি যদি সিএ বা ক্যালসিয়ামের যদি বের করো, তখনও বেরোবে দেখবে 4s2, তখনও বেরোবে 4s2। বোঝা গেছে? এই যেহেতু এদের শেষ কক্ষে বা প্রথমে হচ্ছে শেষ স্তরের শেষ কক্ষে যেহেতু ইলেকট্রন সংখ্যা সেম, তার জন্য এদের কি বলা হয়? তার জন্য এদের প্রপার্টিগুলো সেম হয়। এই যে ইলেকট্রনটাই ঠিক আছে, আসলে এদের প্রপার্টিটা ম্যাচ করে, বুঝলে? ইলেকট্রনটাই আসলে এদের প্রপার্টিটাকে দেখায় যে কোনটার প্রপার্টি কিরকম হবে, সেটা এদের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সেগুলোই সেটা দেখায়, ঠিক আছে? ইলেকট্রন বা তোমরা এটা প্রোটনও বলতে পারো, কারণ ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা প্রায় সেম। বোঝা গেছে? তো এর হচ্ছে কথা। এবার দেখো ফ্লুরিন করেছি তো, তুমি এবার যদি ক্লোরিন করে দেখাই। ক্লোরিন মানে হচ্ছে গিয়ে 9 + 8 হচ্ছে গিয়ে কথা, 9 + 8 17, ঠিক আছে? তোমাদের এটার আগে ক্লোরিনটা কি হবে তাহলে, সেটা আমি তোমাদের পরে করে দেখাবো, এখন অত চাপ নিতে হবে না। পড়াতে আমার আধ ঘন্টা লেগে গেল, কিন্তু এই আধ ঘন্টা লাগলো তোমরা সব করে আশা করি লিখেছো, দয়া করে লিখেছো আশা করি। এইটা কিন্তু লিখবে তোমরা। নোটস বানাও না বানাও, তোমাদেরকে আমি নোটস প্রোভাইড করবো গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, কোনো চাপ নেই, ঠিক আছে? আমি এগুলো মানে যেগুলো থিওরি অনেক, সেগুলো আমি তোমাদেরকে পড়াবো, মুখে বলবো, তার সাথে নোটস প্রোভাইড করবো। সেগুলো যদি লিখতে না পারো তো টেলিগ্রাম গ্রুপ থেকে দেখে নেবে, ঠিক আছে? চাপ নেই। কিন্তু এই যে যেগুলো অঙ্ক আছে বা এই যে যেগুলো কি বলে এটাকে, ভাই সব ভুলে যাই আমি, ভাই সব ইংলিশ সব ভুলে যাই আমি। এগুলোকে বলে হচ্ছে কি কনসেপ্ট। মনে পড়ে গেছে। হ্যাঁ, কনসেপ্টগুলো তোমরা কি করবে? কনসেপ্টগুলো খাতায় কিন্তু অবশ্যই লিখবে। কনসেপ্ট, এটা হচ্ছে কনসেপ্ট, এতক্ষণ যেটা পড়াচ্ছি এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? বোঝা গেছে সব কিছু। কেন স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এগুলো সেম হয়, কারণ কি ওদের ইলেকট্রন শেষ স্তরের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা সবসময় সেম হয়, তার জন্য, ঠিক আছে? প্রপার্টি বা ভৌত সব কেন সেম হয়। এবার ফাইনালি এবার আমরা চ্যাপ্টার স্টার্ট করবো। এতক্ষণ একটু ভনিতা করছিলাম, এতক্ষণ তোমাদেরকে কেন এটা পড়ানো খুব ইম্পর্টেন্ট ছিল, তো আমি ফার্স্টেই এসে ওটা পড়িয়ে দিলাম। এবার আমরা কি করব? এবার পর্যায় সারণীটা যে তৈরি হয়েছিল তার হিস্ট্রি যেটা, সেটাকে এবার আমরা পড়বো। এটা যে ভাই সব চুলটা কি হয়ে যাচ্ছে, এর যে হিস্ট্রি সেটাকে এবার আমরা কি পড়বো, ঠিক আছে? তো প্রথমে দেখো যেরকম জানো তো কি বলো না, প্লেন, আমাদের যে প্লেন বা যাই হোক না কেন, কোনো একটা বৈজ্ঞানিক বা কোনো একটা সায়েন্টিস্ট মিলে তৈরি করে না, হাজার হাজার বছর ধরে ওটাকে ইভলভ হয়, হাজার বছর ধরে এটা ইভলভ হয়। কিরকম? রাইট ব্রাদার্সের নাম শুনেছো, যারা প্লেন প্রথমবার আবিষ্কার করেন, রাইট ব্রাদার্স। হ্যাঁ, তো তারা যেরকম প্লেন বানিয়েছিলেন আর এখনকার দিনে যেরকম প্লেন হয়, ঠিক আছে, তার দুটো কি সেম? এখনকার দিনের প্লেন আরো বেশি আধুনিক, সরি, এখনকার দিনের প্লেন আরো বেশি আধুনিক। কারণ কি? কারণ হচ্ছে কি, ওরা রাইট ব্রাদার্সের যেটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যে বুদ্ধি লাগিয়েছিলেন, সেটার সাথে নিজেদের বুদ্ধি আরো বেশি লাগিয়েছেন এবং আধুনিক টেকনোলজি আরো বেশি লাগিয়েছেন। হ্যাঁ, তার জন্যই হিস্ট্রি জানাটা কেন ইম্পর্টেন্ট, কারণ যাতে ওরা যে ভুল করেছিল বা ওরা যেটা ঠিক করেছিল সেটা আমরা ঠিক করে করতে পারি, আর ওরা যেটা ভুল করেছিল সেটা আমরা যেন না করি, তার জন্য হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। ভাবছি হিস্ট্রির টিচার হয়ে যাবো ভাই সব। তাহলে কি হিস্ট্রি জানাটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে কি, ওরা যে ভুল করে, ধর যে রাইট ব্রাদার্সরা যে ভুল করেছিল সেগুলো আমরা যেন না আর দোহরাই মানে কি, আর না রিপিট করি, বাংলায় রিপিট করাতে ইংলিশ কথা,
না আমরা যেন রিপিট করি, আর ওরা যেগুলো ঠিক করেছিল সেগুলো যেন আমরা শিখতে পারি। বোঝা গেছে? সেরকমই যে কোনো আবিষ্কারের কথা ভেবে নাও, যে কোনো আবিষ্কার প্রথমে একটা বিজ্ঞানী একটুখানি স্তর রাখে, একটু প্রথম, কারণ ভাবো তোমাদেরকে আমি যখন আলো পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে আমি ফটো ইলেকট্রিক এফেক্টের কথা বলেছিলাম বা ওয়েভের কথা বলেছিলাম। তো ভাবো ওগুলো কি একটা বিজ্ঞানীর, তো ওগুলো তৈরি বা ওগুলো ভাবতেই তো জন্ম লেগে যায়। ওগুলো একটা বিজ্ঞানেরই 20-30 বছরের সব থিসিস বা পিএইচডি করছে, পড়তে ওই একটা জিনিস বের করতেই ওদের 20-30 বছর লেগে যায়। তো একটা বিজ্ঞানের ক্ষেত্রে কখনো সম্ভব হয় না যে একটা থিওরিটিকে পুরো এক্সপ্লেন করে যাবো। বুঝে গেছে? তার জন্যই হিস্ট্রিটা পড়া দরকার। ঠিক আছে? তো এখন আমরা কি পড়বো? প্রথমে যে পর্যায় সারণীটা প্রথমে কে এরকমভাবে একটু সাজাতে গোছাতে চেয়েছিল, এই যে প্রপার্টিস অনুযায়ী কে সাজাতে গোছাতে চেয়েছিল। তারপরে পড়বো হচ্ছে কি এটাকে আবার কি উন্নত হয়েছিল, ওটাতে কি ভুল ছিল। প্রথমেরটাতে ওই বললাম ত্রুটি, ও প্রথমটাতে কি ত্রুটি ছিল, তারপরটাতে কি ভালো হলো, সেগুলো এবার পড়বো। ঠিক আছে? তারপরটাতে আবার কি ভালো হলো, তারপরে আরো কি ভালো হলো, সেগুলো পড়বো। ঠিক আছে? তো প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা পড়বো হচ্ছে গিয়ে ডোবেরিনারের কি ডোবেরিনার, এই ভাই সাব রিনার এর ত্রয়ী সূত্র স্পেলিং আই হ্যাভ নো আইডিয়া হাউট ইট। হ্যাঁ ভাই সাব ঠিক লিখে দিয়েছি, আমি তো খুশি হয়ে গেছি। হ্যাঁ, কি পড়বো? ভাই সাব আমার নামটা ডোবেরিনারের ত্রয়ী সূত্র। এটাতে ডোবেরিনার কি বলছিল যে ভাই সাব সব বন্ধ হয়ে যাচ্ছে কেন? এইখানে বলছিল যে ধর যে তিনটে মৌল আছে তাদের প্রপার্টি সেম কিভাবে বলেছি আমি তোমাদেরকে তখন কিন্তু এটা তখনও কিন্তু এই যে আমি যে ইলেকট্রনের ধারণাটা দিলাম যে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা সেম থাকতে হবে, এই ধারণা কিন্তু তখনও এদের হয়নি। ঠিক আছে? তারা প্রপার্টি সেম, তাদের স্ফুটনাঙ্ক তারা এক্সপেরিমেন্ট করেই বারবার দেখছিল। ঠিক আছে? তো তারা দেখেছিলেন যে লিথিয়ামের সাথে সোডিয়াম, তারপরে এরপরে পটাশিয়ামের ইয়েটা অনেকটা সেম, কি বলে প্রপার্টিগুলো সেম। কারণ কি তাদের স্ফুটনাঙ্ক সেম, তারপর তাদের গলনাঙ্ক সেম, তারপর তাদের আর কি হতে পারে বলে গেছি। ঠিক আছে? এইগুলো তাদের সেম, তারা ওটা এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন। তাই এই ডোবেরিনার বলেছিলেন যে ধরো যে তিনটে মৌল নিলাম, তাদের যেরকম তিনটে মৌলর প্রপার্টি সেম, তাদেরকে এবার ঊর্ধ্বক্রমে সাজালাম। ঊর্ধ্বক্রম মানে কি? বড় থেকে ছোট থেকে বড়। কিসের ঊর্ধ্বক্রমে? তাদের পারমাণবিক গুরুত্বের, বা যেটাকে বাংলায় বলে, বা বাংলায় যেটাকে একটু ভালো ভাষায় বলে হচ্ছে গিয়ে পারমাণবিক ভরের, পারমাণবিক ঊর্ধ্বক্রমে সাজালাম। তাহলে সেটা কিরকম হবে? লিথিয়ামের পারমাণবিক ভর কত হয় দাদা? লিথিয়ামের পারমাণবিক ভর হয় হচ্ছে গিয়ে মেবি 7। হ্যাঁ, লিথিয়ামের হয় 7। তারপরে কি? সোডিয়ামের কত হয় দাদা? সোডিয়ামের হয় হচ্ছে গিয়ে সোডিয়ামের কত হয়? 23। তারপরে কি? পটাশিয়ামের দাদা কত হয়? 39। ঠিক আছে? তো উনি দেখেছিলেন যে ধর যে এই দুটোকে যদি যোগ এবার মাঝেরটার যে পারমাণবিক গুরুত্ব বা যেটাকে বাংলায় ভালো ভাষায় বলে পারমাণবিক ভর, মাঝেরটার যে পারমাণবিক ভর, পারমাণবিক ভর কত? 23। সেইটা প্রথমেরটার আর লাস্টেরটার যে পারমাণবিক ভর তার গড়ের সমান। দেখো প্রথমেরটার পারমাণবিক ভর কত? 7 ডিভাইডেড বাই প্লাস 39 ডিভাইডেড বাই 2। এটা কি করলে দাদা? এটাকে গড় বের করা বলে বা অ্যাভারেজ করা মানে তোমরা নিশ্চয়ই জানো অ্যাভারেজ মানে কি হয়। অ্যাভারেজ মানে সবসময় তোমরা জানো যে যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে তার নাম্বার। ধরো যে 5টা সংখ্যা আছে, তাহলে কি করবো? 5টা বা লিখবো এখানে লিখছি যতগুলো সংখ্যা আছে তার যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে।
বোঝা গেছে অ্যাভারেজ কিভাবে বের করতে হয়, যতগুলো সংখ্যা আছে তার যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে। তো এইখানে সোডিয়াম লিথিয়াম আর পটাশিয়ামের মধ্যে কতগুলো সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে। তো এদের এবার যোগফল করি। 7 আর 39 যোগফল কত হচ্ছে, ঠাকুর যাচ্ছে ঠাকুর বাইরে থেকে। 7 আর 39 যোগফল কত হচ্ছে 46। হ্যাঁ, কতগুলো সংখ্যা আছে, দুটো, ডিভাইডেড বাই 2। ভাই ঠাকুর যাচ্ছে, গণেশ ঠাকুর। আওয়াজ পাচ্ছ তোমরা? আমি জানি না, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে সরি। তো এর যোগফল কত হচ্ছে, 7 আর 39 46। হ্যাঁ, কতগুলো সংখ্যা আছে, দুটো, একটা দুটো। বুঝা যাচ্ছে তো? কি বলেছিলেন যে প্রথমটার আর দ্বিতীয়টার গড়, তার জন্য কি হচ্ছে, প্রথমটা হচ্ছে লিথিয়াম আর প্রথমটা তৃতীয়টার, আর তৃতীয় নম্বর কোনটা হচ্ছে পটাশিয়াম। এই দুটোর গড় করলে কত হচ্ছে 46/2। 46/2 করলে কত হচ্ছে 23। ঠিক আছে, দেখো এই 23 আর এই 23 দুটো মিলে গেল। ঠিক আছে, এবার আর একটা তোমাদের এক্সাম্পল দিই। আরেকটা এক্সাম্পল হচ্ছে আমি লিখে নিচ্ছি, হ্যাঁ আমি বলে দিই। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম। কি ক্যালসিয়াম যার পারমাণবিক গুরুত্ব হচ্ছে 40। এটা যারা জানো না তারা কি করবে জানো তো, তারা করবে হচ্ছে এরকম জল নেবে, জলটাকে ঢালবে, ঢেলে ডুবে যাবে। কারণ এটাকে ভাই কি বলে, রাসায়নিক গণনাতে 20 বার করিয়ে দিয়েছে এটাকে। ক্যালসিয়ামের আণবিক গুরুত্ব কত হয়, আণবিক না পারমাণবিক গুরুত্ব কত হয় 40 ক্যালসিয়ামের। তারপর কি স্ট্রনসিয়াম, আমি তোমাদের বললাম ক্যালসিয়ামের সাথে কিসের হয়, স্ট্রনসিয়াম। বেটা মাঙ্গে কন্যা সুন্দর বাপ বিয়ে, এরকম হয়। ঠিক আছে, তো দেখো ক্যালসিয়াম হলো, তারপর হলো হচ্ছে স্ট্রনসিয়ামের হচ্ছে কত হয়, স্ট্রনসিয়ামের কই গেল ভাই, সব খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, স্ট্রনসিয়ামের হয় 88। আর তারপরে কি বেরিয়ামের কত হয়, বেরিয়ামের হয় হচ্ছে কত 137। ঠিক আছে, 137। ভাই স্যার একটু বেশি ছোট হয়ে গেছে, 137। তো সেম টু সেম প্রসেস। কি প্রথমেরটা আর লাস্টেরটার অ্যাভারেজ বের করবো, তাহলে 40 + 137 কত হচ্ছে, 40 + 137 হচ্ছে 177 ডিভাইডেড বাই কত হচ্ছে, গড় বের করছে তাই ডিভাইডেড বাই 2 কত হচ্ছে, তাহলে 6। এই 6 কত থেকে হচ্ছে, সরি 8.5। দেখো 8.5 প্রায় 88 এর কাছাকাছি, তাই তো, প্রায় 88 এর কাছাকাছি হলো। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিই দাদা, দাও দাদা, মজা লাগছে, হ্যাঁ মজা লাগছে, হ্যাঁ এরকম হয় নাকি, এই মজা লাগছে, আরেকটা এক্সাম্পল দাও। জানি তোমাদের মজা লাগছে না, পয়সা পড়তে কার মজা লাগে, আমার তো মজা জীবনে লাগেনি। ঠিক আছে, আমার সাথে একমাত্র যাই না, আমার ভাই সব ফিজিক্স পড়তে হেভি মজা লাগবে, হেভি মানে লেভেলের মজা, যাকে বলে লেভেলের মজা লাগতো। ঠিক আছে, মানে তা বলে আমাকে বলবে যে খেলা বাদ দিয়ে তুমি ফিজিক্স পড়ো, আমি বললাম ধন্যবাদ, ছেড়ে দাও, খেলতে দাও আমাকে, আমি তখন এটা বলে দিতাম। কিন্তু আমার অন্য সাবজেক্টের থেকে ফিজিক্স পড়তে ভালো লাগতো, জানি না কেন ভাই সাহেব, মেবি আমাকে সায়েন্টিস্ট মাথা দিয়েছিল ঠাকুর ছোটবেলায়। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল কি, তা দেখো একটা হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আরেকটা হলো ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। আরেকটা এক্সাম্পল দিই, 5টা এক্সাম্পল টোটাল দেবো। ঠিক আছে, এখান থেকে যা খুশি আসতে পারে, কিন্তু তোমরা কিন্তু এইটা একটু খাতায় লিখে দাও ভাই লোক, কারণ এটা আমি তোমাকে যদি নোটস দিই তাহলে এগুলো থাকবে না তার মধ্যে। আরেকটা হচ্ছে লিথিয়াম দিলাম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিনের কত হয়,
ফ্লুরিনের হয় ওটা 35.5, ব্রোমিনের কত হয় মেবি 80 হয় না, আমাকে দেখতে হয়। হ্যাঁ মনে আছে আমার। আয়োডিনের কত হয় 127। তো এই তিনটা কিছু যোগ করি, দেখো এবার অ্যাভারেজ বের করছি। অ্যাভারেজ বের করলে কত হচ্ছে 127 প্লাস 35 করলে হয় হচ্ছে এখানে হচ্ছে 2 হাতে আমার 1, 2 হাতে আমার 1, 61 পয়েন্ট এত ডিভাইডেড বাই কত করবো 2, তাহলে কত হচ্ছে এখানে 81.25। দেখো প্রায় 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 কাছাকাছি, এটা প্রায় 80-র কাছাকাছি, প্রায় 80-র কাছাকাছি। বোঝা গেছে হচ্ছে কি গল্প। আরেকটা এক্সাম্পল দাও দাদা, তোমাদেরকে এখানে জানো তো এটাও লিখে দিই। লিথিয়ামের হচ্ছে গিয়ে লিথিয়ামের কত হয় ভাই সাহেব বলে যাই আমি 7, এটার হয় হচ্ছে গিয়ে 39, আর এটার হয় হচ্ছে গিয়ে 23, এটার হয় 40, এটার হয় হচ্ছে গিয়ে 137, এটার হয় হচ্ছে গিয়ে 88 মেবি। ঠিক করলাম তো? হ্যাঁ পারফেক্ট। আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে সালফার, আরেকটা হচ্ছে সালফার, সেলিয়াম, সালফার, সেলিয়াম, টেলুনিয়াম, এটার কত হচ্ছে, এটার হয় হচ্ছে গিয়ে সালফারের হয় হচ্ছে 32, সেটা সবাই জানে, আমিও দেখছি, আমারও ওই জলে ডুবে মরা উচিত। নেক্সট সেলিয়ামের হয় হচ্ছে গিয়ে 79, আর টেলুনিয়ামের হয় হচ্ছে গিয়ে 128। তোমরা কেউ এইগুলো ভুলে গেলে কোনো চাপ নেবে না, ঠিক আছে, কিন্তু মনে রাখা উচিত। আমার নিজেই মনে থাকে না, আমি কয়েককে জ্ঞান দিচ্ছি। পরীক্ষার আগে তো ভাইলে পড়েই যাবে, ঠিক আছে। দেখো এমসিকিউ আসতে পারে, বললো যে ধরো যে এগুলো সব দিয়ে দিল, বলে এগুলো কোনটা, ও তোমাদেরকে এখন স্পয়লার দিয়ে দিচ্ছিলাম এক্ষুনি। এবার এগুলো তোমার একটু দিয়ে বের করে নেবে, এটার মেবি 80-টাশি বেরোবে। হ্যাঁ এটার দেখো 80 বেরোবে, তো 79 আর 80। আরেকটা কি দিচ্ছে এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল হচ্ছে গিয়ে আয়রন, যেটা হচ্ছে 56, কোবাল্ট কত, কোবাল্টের কত ভাই লোক, হ্যাঁ 59। আরেকটা হচ্ছে গিয়ে নিকেলেরও প্রায় 59, এটা হয় 58.7 সামথিং, ঠিক আছে। তো অত চাপটা নেবে না, আমরা 59ই করবো। তো এটা কিছু আসবে দেখবে 58.5 আসবে মেবি, এটা 58.5 আসে, ঠিক আছে মেবি, আমার মনে হচ্ছে। তাহলে কিন্তু মেবি না 57 আসে মনে হয় কিছু একটা। তো এটা অনেক কাছাকাছি হয়, তো কোবাল্টের কাছাকাছি হয়, ঠিক আছে। তো আমরা একটু তোমরা বেট করে তোমাদেরকে এই 5টা এক্সাম্পল ইউ হ্যাভ টু রিমেম্বার দিস অল। এই 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ ভেরি গুড সরি ভাই সব কেউ কিছু মনে করবে না। হ্যাঁ আমি এই আর কির মধ্যে এরকম বলে দিয়েছি, কেউ অফেন্ড হয়ে যাবে না। হ্যাঁ নেক্সট কি, হ্যাঁ ছেড়ে দাও দাদা, তুমি আমাকে একটু সূত্রটাকে তুমি কি লিখে দেবে, নাকি মুচ্ছি, হ্যাঁ নাকি এরকমই তুমি বাওয়াল করবে, মানে বাওয়াল নয়, সেন্সার হয়ে যাবে এক্ষুনি, এই শব্দটা ইউজ করার লোকে বারণ করেছে, কিন্তু আমি তো করবোই। ডোন্ট কাট ইট রাজবীর দাদা, ডোন্ট কাট ইট। আরে ভাই মানুষ আমরা এরকম বলে থাকি, ঠিক আছে, কিছু ভাই সব মনে করবে না কেউ। হ্যাঁ তো এটার একটা সূত্র আছে, ঠিক আছে, সূত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, নোটস তো আমি তোমাদেরকে দিয়ে দেবো, চাপ নেবে না, লিখতে চাইলে লিখতে পারো, না লিখতে চাইলে অ্যাজ ইউ উইশ। কি নোটসটা, ইয়েটা কি, এই সূত্রটা কি, একটা ডেফিনেশন আছে, সেটা লিখবে, ঠিক আছে। আর এটা কিন্তু পরীক্ষায় আসে, কি রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান। হ্যাঁ ইজি কি, আমি আরেকবার বলে দিচ্ছি, যা লিখছো যারা একটু লিখে নাও, লিখলে একটু ভালো, তাহলে তোমাদের একটু মনেটা একটু বেশি থাকবে, ঠিক আছে। কি রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হয়। বোঝা গেছে? হ্যাঁ এটা যা লিখতে চাইছো লিখে নিয়েছো, সাবাস, ভেরি গুড। দেখো তোমাদের এবার দেখো একটা জিনিস বের করবো, কি বের করবো,
এবার বের করে দেখো, এটা তো দেখলে, ধরো যে এবার আমরা নিলাম হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হয় 1, লিথিয়ামের হয় হচ্ছে লিথিয়ামের কত হয় দাদা, কত হয় ভাই 7, আর সোডিয়ামের হয় 30। হ্যাঁ দেখো সেম সেম জিনিসপত্র প্রয়োগ করছি। তাহলে এইটা যদি সূত্রটা যদি মান নেই তাহলে কী হবে, 1 + 23 / 2 কত হচ্ছে এখানে, 1 + 23 এখানে 24 তো 1 + 23 কত হয়, 24 / 2 = কত হচ্ছে 12, = 12 হচ্ছে। হ্যাঁ দেখো, বাট 12 not = 7, এখানে কোথায় 7 আর কোথায় এখানে 12। তো তার জন্য বললাম তোমাদের হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়ামে সবসময় প্রপার্টি সেম হয়, কিন্তু এর ক্ষেত্রে তো হচ্ছে না, মিলছে না দাদা, এর ক্ষেত্রে মিলছে না। কেন মিলছে না? এটাই হচ্ছে গিয়ে এই ডোবেরিনারের ত্রয়ী সূত্রের একটা ডিফেক্ট, বা যেটাকে বাংলায় বলে ত্রুটি, যে এইটা পৃথিবীতে যত মৌল আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কিছু কিছু মৌলের ক্ষেত্রে যে 5টা এক্সাম্পল দিলাম, ওই 5টা এক্সাম্পলের ক্ষেত্রে ঠিক আছে, তাছাড়া সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, ঠিক আছে। তার জন্য এইটা দিয়ে আমরা কোনো যে পর্যায় সারণী বা এরকম কোনো রুল আমরা এটা দিয়ে বানাতে পারি না, এটা ত্রুটি, ঠিক আছে। এটা তাই ডিফেক্টেড, বোঝা গেছে, তাই কি ডিফেক্টেড, তাই এটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না, বোঝা গেছে। তাহলে আমরা ত্রুটি, তার জন্য এটাকে আমরা ইউজ করি না, বোঝা গেছে, হয়েছে। তাই মৌলদের শ্রেণীনিবাসে এটি বিশেষ সহায়ক হলো না, বোঝা গেছে। ইতিহাস পড়ছি আমরা, তো এইটা তাই দেখো কাজ করলো না, এটা ডিফেক্ট পেয়ে গেলাম। এবার নেক্সট কাকে পড়বো, এবার নেক্সট পড়বো হচ্ছে গিয়ে নিউল্যান্ডের অষ্টক সূত্র। কি বললে, সুপার নিকলকে বাদ কাজি, হচ্ছে গিয়ে নিউল্যান্ড বলে একটা বিজ্ঞানী ছিলেন, তার অষ্টক সূত্র। নিউল্যান্ড স্পেলিংটা একবার দেখতে হবে, ল্যান্ড এর অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র। ইনি এইখানে নিউল্যান্ড বলে একটা বিজ্ঞানী ছিলেন, এইসব দেখলেন যে ডোবেরিনার পাচ্ছে না ঠিকঠাক, তো উনি একবার চেষ্টা করতে গেছিলেন। কি চেষ্টা করতে গেছিলেন দাদা, উনি বলেছিলেন যে কি বলেছিলেন আমরা দেখেন, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর, মানে পারমাণবিক ভরই এখনো অবধি চলছে, এখনো কিন্তু আমি যেটা ইলেকট্রনের কথাবার্তা বলছিলাম বা পারমাণবিক সংখ্যা বা যেটাকে প্রোটন বলছিলাম ওইসব কিছু আসেনি, ঠিক আছে, মানে আমরা আগে পড়ে নিই জিনিসপত্র। তো অষ্টক সূত্র কি বলছে, তার মানে এখানেও কিছু একটা ডিফেক্ট তো বেরোবে। মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হয়। মানে কি বলছে, যে ধরো যে একটা নির্দিষ্ট মৌল থেকে স্টার্ট করছি, হাইড্রোজেন থেকে, আমি তোমাদের লিখে দেখাচ্ছি। ধরো যে আমরা হাইড্রোজেন থেকে স্টার্ট করছি, হাইড্রোজেনের পরে এইখানে উনি করেছেন লিথিয়াম, হাইড্রোজেন পরে লিথিয়াম, তারপরে করেছিলেন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, 1 2 3 4 5 6, আর কিছু একটা মিস করেছি, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে নিচে চলে আসবে ফ্লুরিনের পরে হয় হচ্ছে গিয়ে সোডিয়াম, Mg, তারপর হচ্ছে সি এর নিচে হয় পটাশিয়াম, এন এর নিচে হয় হচ্ছে এন এর নিচে কি হয় ভাই, সি এর নিচে পটাশিয়াম থরি হয়, এটাকে পটাশিয়াম থরি বলে, এটাকে ফসফরাস বলে। আর সি এর নিচে হয় হচ্ছে কি সিলিকন, নাইট্রোজেনের নিচে হয় হচ্ছে গিয়ে কি হয় ফসফরাস, ও এর নিচে হয় কি হয়, এটাকে কি বলে সিলিকন, এটাকে বলে সালফার। তারপর এফ এর নিচে হয় আবার কি হয়, এফ এর নিচে ক্লোরিন, ঠিক আছে। এর নিচে হয় হচ্ছে গিয়ে এফ এর নিচে ক্লোরিন হচ্ছে, ঠিকঠাক লিখেছি, হ্যাঁ সাবাস। সালফারের পরে কি হচ্ছে, এখানে হচ্ছে সোডিয়ামের নিচে ক্যালসিয়াম, এই সোডিয়ামের নিচে পটাশিয়াম, এমজির নিচে হয় ক্যালসিয়াম, দেখো তোমাদেরকে আমি যা বলেছি সব দেখো মিলে যাচ্ছে এইখানে, মানে সব মিলছে না। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সব একটা মৌলের একটা, সব প্রপার্টিগুলো সেম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। হ্যাঁ আমি তোমাদেরকে দেখি যে প্রত্যেকটা শেষ স্তরে একটা করে ইলেকট্রন,
হ্যাঁ, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামেরও সেম, শেষ স্তরে দুটো করে ইলেকট্রন দেখিয়েছি। বলেছি তারপরে যে বোরন বোরন তারপরে অ্যালুমিনিয়ামেরও সেম হয়, সেরকম এই দুটোরও সেম বেরোচ্ছে। সেরকম সোডিয়াম এই কী বলে নাইট্রোজেন আর পটাশিয়ামেরও সেম বেরোচ্ছে, অক্সিজেন আর সালফারেরও সেম বেরোচ্ছে। হ্যাঁ, আবার দেখো হাইড্রোজেনের সাথে ফ্লুরিনেরও মিল আছে, হাইড্রোজেনের সাথে ফ্লুরিনেরও মিল আছে। কীভাবে মিল আছে দাদা? ফ্লুরিনের কি হয় মিল? ফ্লুরিনে দেখো একটা ইলেকট্রন মিসিং, ফ্লুরিনে শুধুমাত্র একটা ইলেকট্রন মিসিং। কি ফ্লুরিনের হয়? ফ্লুরিনের হয় 9, তো তাই এটার ইলেকট্রনিক কনফিগারেশন হয় 1s2 2s2 2p5। হ্যাঁ, আবার হাইড্রোজেনের কি হচ্ছে 1s1। হ্যাঁ, হাইড্রোজেনে এসে কটার থাকে ইলেকট্রন? টোটাল দুটো ইলেকট্রন থাকে, কিন্তু একটা মিস, তাই কিন্তু একটা মিস। আবার ক্লোরিনের কি হয়? ক্লোরিনের টোটাল 17টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, তা দেখো 1s2 2s2 2p6 3s2 3p কত হয় 5। তাহলে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে মিল আছে, সেটা তো সবাই জানি, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো আমরা জানি। কিন্তু হাইড্রোজেনের সাথে মিলটা কোথায় এই দুটোর? হাইড্রোজেনের সাথে মিল হচ্ছে গিয়ে হাইড্রোজেনেও একটা ইলেকট্রন মিসিং, একটা ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন, মানে এটা পুরো পূর্ণ হয়ে যেত। আর আর ফ্লোরিনেরও একটা ইলেকট্রন মিসিং, এটা 6 হলে এটা পূর্ণ হতো। ক্লোরিনেও সেম 6 হলে এটা পূর্ণ হতো, বোঝা গেছে? তাই এই নিউল্যান্ড এটা বের করলেন যে দেখো তার জন্য হাইড্রোজেনের সাথে ফ্লোরিন আর ক্লোরিনেরও যেটা ম্যাচ খায় অনেকটা, আর লিথিয়াম আর সোডিয়ামেরও ইয়েটা ম্যাচ খায়। ঠিক আছে, মানে কি বলে প্রপার্টিস অনেকটা ম্যাচ খায় হাইড্রোজেনের সাথে। ঠিক, তো তার জন্য হাইড্রোজেনকে আর দুষ্ট মৌলও বলা হয়, হাইড্রোজেনকে দুষ্ট মৌলও বলা হয়, এটা আমরা পড়ব কিছুদিন পরে। তো তাই তার জন্য তাই কি নিউল্যান্ড বললেন যে আমরা যদি এরকমভাবে সাজাই তাহলে আমরা দেখতে পাবো যে অষ্টম 8 নম্বর যে মৌল আছে তার ক্ষেত্রে কি হচ্ছে, তার ক্ষেত্রে যে ধর্মগুলো, এদের ধর্মগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। দেখো হাইড্রোজেনের সাথে 8 নম্বর মৌল কোনটা? হাইড্রোজেন 1 নম্বর, 1 2 3 4 5 6 7 8। দেখো 8 নম্বর মৌলের সাথে হাইড্রোজেনের মিল খাচ্ছে। আবার যদি লিথিয়াম থেকে স্টার্ট করি তাহলে কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, সোডিয়ামের সাথে লিথিয়ামের মিল খাচ্ছে। হ্যাঁ, যদি বেরিলিয়াম দিয়ে স্টার্ট করি তাহলে এমজি, তাহলে দেখো 8 নম্বরে এসে মিল খাচ্ছে। তার জন্য এটাকে বলা হয় নিউল্যান্ডের অষ্টক সূত্র, তার জন্য এটাকে মিল করা হয় এটাকে আমরা এরমভাবে লিখতে পারি, যে ভাবতে পারি সা রে গা মা পা ধা, গলা খারাপ, নি, সা রে গা মা পা ধা নি। দেখো দেখো 7টা আছে তো 7টা। আবার দেখো সাথে এসে আবার যেরকম আমাদের যেরকম সুর যেটা হয়, সুর ঠুর যেটা হয়, তাতে দেখতে পাই আমরা সা রে গা মা পা ধা নি, তারপর আবার সা আসে, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, এরকম বলি না আমরা? সেরকমই এখানেও দেখো সেম। তার জন্য এটাকে এটার সাথে কম্পেয়ার করতে পারি আমরা, তোমাদের বইতেই আছে। ঠিক আছে, আমাকে বলবে না দাদা তুমি এটা কিছু রিলেট করছো, তোমাদের বইতেই আছে এসব। ঠিক, তো এটা হচ্ছে নিউল্যান্ডের ইয়ে। কিন্তু এবার নিউল্যান্ডে এবার ডিফেক্ট বলি, কেন নিউল্যান্ডে এটা কেন চললো না? নিউল্যান্ডের এইটা শুধুমাত্র 40 নম্বর অবধি চলছে, মানে যার পারমাণবিক গুরুত্ব 40 বা ক্যালসিয়াম অবধি একমাত্র চলছে। ক্যালসিয়ামের পরে এটা আর প্রযোজ্য হচ্ছে না, ক্যালসিয়ামের পরে এটা আর প্রযোজ্য হচ্ছে না। বুঝলি কেন এটা প্রযোজ্য হয় না? কারণ এখানে ধাতু চলে আসে। কি চলে আসে? ধাতু চলে আসে, বুঝলে? তো তখন এইগুলোকে তার জন্য সাইডে, তোমরা দেখবে পিরিয়ডিক টেবিল সবসময় এরকম দেখতে হয়, এরকম ব্যাকার দেখতে হয় না, এরকম দেখতে হয়। দেখবে এই যে এই মাঝখানে এই জায়গাটাতে অনেক ধাতু থাকে, এই জায়গাটাতে ধাতু থাকে, বুঝলে? তার জন্য এটার মিল খাচ্ছে না, তার জন্য এগুলো প্রপার্টি আর মিলছে না, বুঝলে? তখন তার জন্য নিউল্যান্ডের এটাও তাই কি হলো, নিউল্যান্ডের এটাও শেষ। বললো তোমার এটা ত্রুটিযুক্ত, যে শুধু এটা কি পিরিয়ডিক টেবিল যেটাতে ক্যালসিয়াম অবধি শুধু মিলছে, ক্যালসিয়ামের পরে আর কেন মিলছে না দাদা? নিউল্যান্ড সাহেবকে একজন জিজ্ঞাসা করলে যে ক্যালসিয়ামের পরে দাদা কেন মিলছে না? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমাদের পিরিয়ডিক টেবিল তুমি বানাচ্ছ বা পর্যায় সারণী তুমি বানাচ্ছ, ইয়ে অবধি মিলছে, ছি হবে না। এরপরে এলেন হচ্ছে ইয়ে, দেখো এতক্ষণ ধরে কিন্তু আমরা যেটা বলছিলাম যে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, সেটা দিয়ে কিন্তু কোনো কথা এখন অবধি হয়নি। এখন অবধি কিন্তু কি নিয়ে চলছে? এখন অবধি জিনিসপত্র চলছে হচ্ছে গিয়ে পারমাণবিক ভর নিয়ে বা পারমাণবিক গুরুত্ব নিয়ে জিনিসপত্র চলছে। এরপরে এলেন হচ্ছে গিয়ে লোথারমিয়ার। এরপরে কি এলেন? লোথারমিয়ার। ও তার আগে অষ্টক সূত্রটা আমি তোমাদেরকে একবার বলে দিই। নিউল্যান্ডের অষ্টক সূত্র তোমরা একটু লিখে নাও, কারণ কোশ্চেনে আসতেই পারে। তোমাদের কোন একটা সালে জানি এটা এসছে, আমি দেখলাম।
কি নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি দাদা? লেখো, মৌলগুলিকে ক্রমবর্ধমান মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে, কই গেল, খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, অনুসারে সাজালে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হয়। অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হয়। বোঝা গেছে কি? মৌল থেকে শুরু করে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হয়। এই যে একটা থেকে হাইড্রোজেন থেকে শুরু করলাম, সেখান থেকে কোথায় স্টার্ট হয়, আর তারপর কার মিল খায়, ফ্লোরিনের মিল খায়, যেটা অষ্টম নম্বর মৌল। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, এবার আমরা কি পড়বো? এবার পড়বো হচ্ছে গিয়ে লোথার মেয়ার একটু বুদ্ধিমানের কাজ করেছিলেন। আমি ভেবেছিলাম মনে আজ পর্যায় সারণী আধুনিকটাও পড়াবো, আমরা আধুনিকই চলে গেছি, কি কষ্ট। এবার কি লোথার মেয়ারের লোথার মেয়ারের ধারণা। এবার লোথার মেয়ার প্রথম এলেন যে একটুখানি কাজের কাজ করলেন। কি বললেন লোথার মেয়ার বললেন হচ্ছে গিয়ে মৌলের বিভিন্ন মৌলগুলিকে ওটা ক্যান্সেল, আবার নতুন থেকে রিটেক। মৌলের বিভিন্ন ভৌত ধর্ম যথা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি, এদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কি বললেন? এরকম কিছু বললেন না যে এই যে যেরকম আমাদের আগের জন বলেছিলেন, নিউল্যান্ড বলেছিলেন যে 8 নম্বরে গিয়ে মিলবে, এরকম কিছু বললেন না। উনি কি বললেন? মৌলগুলির বিভিন্ন ভৌত ধর্ম যথা, মৌলগুলির কোনো ভৌত ধর্ম যেরকম স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক 20 বার বলে এসেছি, সেইগুলো তাদের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের পারমাণবিক ভর যত বাড়ার সঙ্গে সঙ্গে কি বলছে, পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, মানে একটা সিকোয়েন্সে পুনরাবৃত্তি হয়। মাঝে মাঝে সেটা দুটো মৌলের ক্ষেত্রে হতে পারে, মাঝে মাঝে সেটা 2 নম্বরে হতে পারে, 2 বারে হতে পারে 2 নম্বরে, বা এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হিলিয়াম আছে, এখানেও থাকতে পারে, এখানে একটা লিথিয়ামও থাকতে পারে, আবার সেটা 8 নম্বর মৌলও হতে পারে, যেরকম আমাদের ইয়েতে দেখছিলাম এতক্ষণ, কি নিউল্যান্ডে যেটা দেখছিলাম যে 8 নম্বর মৌলে এসে মিলছে। ঠিক আছে, তারপর এটাও হতে পারে যে 18 নম্বর মৌলে এসে মিলছে। ঠিক আছে, তার জন্য কি বললেন, যে পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ওটা পুনরাবৃত্ত হয় পর্যায়ক্রম মানে সিকোয়েন্সিয়ালি। দাদা তুমি কি ভাষা বলে দিলে, সিকোয়েন্সিয়ালি মানে দেখেছো ইংলিশ ভালো হয়ে যাচ্ছে। সিকোয়েন্সিয়ালি মানে একটা সিকোয়েন্স মানে কি, একটা বাংলা এখন কি করে বলি তোমাদেরকে, মানে একটা মেথড বা একটা টেকনিকে বা একটা কি বলে ওটাকে, ভুলে গেছি। হ্যাঁ ভাই সাহেব, সিকোয়েন্সিয়ালি বাংলা ভুলে গেছি। বা একটা মিল রেখে বা একটা সিকোয়েন্সের ভাই সাহেব বাংলা লেখো ভাই, বাংলা আমি জানি না, তোমরা ইংলিশ সার্চ করো। সিকোয়েন্সের মানে কি? সিকোয়েন্স মানে সবাই জানো, মানে একটা ভুলে গেছি ভাই সাহেব, একটা সিকোয়েন্সে ওটা বাড়ে। ঠিক আছে, মানে একটা সিকোয়েন্সে যত বাড়ে ততটা ওটার ইয়েতে কি বলে ধর্মগুলো ওটা পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, বোঝা গেছে? তোমরা কোনো চাপ নিও না, সিকোয়েন্সের বাংলা ভুলে গেছি, মানে একটা সিকোয়েন্সের বাংলা কি অবস্থা আমার, লজ্জা। ঠিক আছে, ছেড়ে দাও। সিকোয়েন্সে ওটা কি, বা পর্যায়ক্রমে, ভাই সাহেব অশুভ, আমি কি পর্যায়ক্রমে এটাকে আমি আবার ভালো ভাষায় কি বলবো, মানে আস্তে আস্তে একটা সিকোয়েন্সে ওটা মিলে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? গট ইট? বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ভেরি গুড দেন। ঠিক, এটা হলো লোথার মেয়ার। তো লোথার মেয়ার যেটা তৈরি করেছিলেন, লোথার মেয়ার এসব করার পরে লোথার মেয়ার একটা পিরিয়ডিক টেবিল নিজে বানিয়েছিলেন। সেটা কিরকম দেখতে ছিল? এরকম দেখতে ছিল। যে সিলিন্ডার যেরকম হয়, যেটাকে তোমরা বলো চোঙ, সিলিন্ডারের মতন দেখতে হয়েছিল। এই যে ধরো এরকম, এইটাকে কেটে দাও, এই যে এরকম দেখতে হয়েছিল।
লোথারমের যে পিরিয়ডিক টেবিল বানিয়েছে, সেই পিরিয়ডিক টেবিলটা অনেক বেশি কমপ্লেক্স বানিয়েছিলেন লোথারমের, অনেক বেশি কমপ্লেক্স বানিয়েছিলেন, সেটা পড়তে গেলে মাথা খারাপ হয়ে যায়। তার জন্য তোমাদের ওটা ফটো কিছু নেই, আমি তোমাদেরকে দেখাচ্ছিও না, একটু কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। বা তোমার যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, রাজবিদ্যা তোমাকে একটা ফটো পাঠাচ্ছি, ওটা একটু করে দিও, ঠিক আছে। দেখতে পাচ্ছ একটু বেশি কমপ্লেক্স, ঠিক আছে, তার জন্য এটাকে আমরা পড়াই না, এটাকে আমরা তার জন্য পড়াই না, ঠিক আছে। তো এবার এবার আমাদের এলেন মেন্ডেলিভ সাহেব, তিনি বললেন ও ভাই সাহেব, উনি তো সব কিছুই দিয়ে দিয়েছে, লোথারমে তো সব কিছুই করে দিয়েছে, এই যে পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এসব সব কিছু বলে দিয়েছে। এবার আমরা মকাবে চকা কি করবে, ও যে এই যে এরকম সিলিন্ড্রিক্যাল আকারে যে পর্যায় সারণী দিয়েছিলেন, মেন্ডেলিভ সাহেব করবেন হচ্ছে কি ওটাকে খুলে দেবেন, খুলে দিয়ে আর একটু একটু অ্যাডজাস্ট করে, মানে যেটাকে বলে হচ্ছে কি বুঝতে, মানে একটু সাজিয়ে গুছিয়ে, যাতে আমরা সিম্পল সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, আমরা সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, তাহলে একটু সাজিয়ে গুছিয়ে একটা পিরিয়ডিক টেবিল তৈরি করলেন। যেটা আর একটা পিরিয়ডিক টেবিল তৈরি করলেন, তার সাথে একটা সূত্রও দিলেন, যেটাকে বলা হয় মেন্ডেলিভের পর্যায় সূত্র, দেখবে এইটার সাথে আগেরটার কত মিল আছে, আর লোথারমিয়ারের যে সূত্র বললাম সেটার সাথে এটার কত মিল আছে, ঠিক আছে। তো মেন্ডেলিভ যে সূত্রটা দিলেন, তো তখন আমরা একটা পিরিয়ডিক টেবিল বানালাম, যেটা হচ্ছে গিয়ে তোমাদের ফটো দেখাচ্ছি, এখন আমি যদি বোর্ডে ঢুকে যাই তাহলে ইয়ে হয়ে যাবে। এই যে এখন হচ্ছে এটা হচ্ছে মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছিলেন তার ফটো, বুঝতে পেরেছো, দেখতে পাচ্ছ। এবার রাজবিদ্যা দাদা এটাকে একটু সরিয়ে দাও, মেন্ডেলিভের যে পর্যায় সারণী দিয়েছিলেন একটু সরিয়ে দাও রাজবিদ্যা দাদা আশা করে সরিয়ে দিয়েছে। তো এবার পর্যায়ের যে সূত্রটা দিয়েছিলেন সেটা একবার পড়ি, কি গুরুত্বের অনুসারে সাজায় তাদের ব্যবধান। শোনো কি বলছে, পর্যায় সূত্রটা কি মেন্ডেলিভের পর্যায় সূত্র হচ্ছে গিয়ে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। সেম টু সেম না জিনিসপত্র, সেম টু সেম। তো কি বলেছিলেন মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। লোথারমিয়ারটা কপি পেস্ট, Ctrl+C Ctrl+V, বোঝা গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কি ইয়ে। আবার কি আরেকটা জিনিস হয়, পর্যায়বৃত্তি। কি হয়, পর্যায়বৃত্তি। তাহলে ইয়ে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা পেয়েছো। এই যে এখানে যে পর্যায়বৃত্ততা আছে, পর্যায়বৃত্ততা কাকে বলে, বা যেটাকে আমরা ইংলিশে বলি পিরিওডিসিটি, স্পেলিং ঠিক লিখছি কিনা আমি জানি না, পিরিওডিসিটি, হ্যাঁ ভাই সব ঠিক লিখেছি, পিরিওডিসিটি, বা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পর্যায়বৃত্তি। সেটাকে কি বলা হয়, সেটা কি মানে বলছো দাদা, মৌলগুলি কি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটি নির্দিষ্ট ব্যবধান পর মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। ওই যে আমরা ওই তখন নিউল্যান্ড বলছেন 8টা, তারপরে আমাদের লোথারমিয়ার বললেন ওরকম কোনো সেট নেই, এটা 8টাও হতে পারে, 2টোও হতে পারে, 4টেও হতে পারে, এরকম রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ মৌলগুলির ধর্মের সাদৃশ্য দেখা যায় বা সদৃশ্য দেখা যায়, ঠিক আছে। মৌলগুলির ধর্মের পুনরাবৃত্তিকেই মৌলের ধর্মের পর্যায়বৃত্তি বলে। পর্যায়বৃত্তি বলে, বুঝা গেছে, বা পিরিয়ডিসিটি বলে। মানে এই মৌলগুলোর যে ধর্মটা যে ফিরে ফিরে যে আসছে সেটাকেই বলা হয় পিরিয়ডিসিটি, বা যেটাকে বাংলায় আমরা বলি পর্যায়বৃত্তি। বোঝা গেছে। এবার মেন্ডেলিভের পর্যায় সূত্র বললাম, পর্যায়বৃত্তি কাকে বলে সেটাও বললাম, ঠিক আছে। এবার আমরা ঢুকলাম হচ্ছে গিয়ে মেন্ডেলিভের পর্যায় সারণী কিরকম দেখতে হয়, তোমাদের তো দেখিয়েছি, আরও ওটার বিষয়ে কিছু পড়বো, ঠিক আছে। তার আগে ওটাকে আমি তোমাকে ফটোটা দেখাবো, ঠিক আছে। তার আগে আমি একটু আসছি, একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপর তোমাকে পড়াচ্ছি, ঠিক আছে। ও ভাই সাহেব, সো সরি, প্রায় 1 ঘন্টা 27 মিনিট কি আমি দেখলাম 1 ঘন্টা 25 মিনিট এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আমি আর ওটা এক্সটেন্ড করছি না, 1 ঘন্টা 27 মিনিটের কাছাকাছিই থাক, ঠিক আছে। আমি আর এটা আর বাড়াচ্ছি না, বাড়ালে আবার মাথা খারাপ হয়ে যায় তোমাদের। আমি মেন্ডেলিভের পর্যায় সারণীটা কালকের বোঝাবো, প্লাস কী করবো, আমাদের 3 দিন সময় লাগবে, 3 দিনের মধ্যে
এটা শেষ হয়ে যাবে পর্যায় সারণী আর মৌলদের ধর্মের পর্যায়ভিত্তিটা কথায় শেষ হয়ে যাবে 3 দিনে, মানে আজকে কালকে পরশু দিনের মধ্যে শেষ। ঠিক, তো কালকের আমরা তাহলে এটা পড়বো। ততদিনের জন্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য। আজকের কিন্তু আমরা বেশি কিছু পরীক্ষার ক্ষেত্রে বেশি কিছু পড়িনি, পরীক্ষার জন্য বেশি কিছু পড়িনি, কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার করেছি, একবার রিভিশন করেছি ক্লাস 9 অনেকেই পড়েছো, তার জন্য আমরা একটা রিভিশনও করেছি ক্লাস 9-এরটা। ঠিক আছে, এবার অনেকগুলো কনসেপ্ট পড়েছি কীভাবে কেন এইসব জিনিসপত্র হয়, তো সেসব পড়েছি। তো অনেক কেউ প্যানিক করবে, দাদা তুমি একদিনে বা 1.5 ঘন্টা ধরে এইটুখানি পড়ালে, এখনও মেন্ডেলিফের পর্যায় সামনে এখন তুমি স্টার্টই করতে পারলে না। আমি স্টার্ট করেছি, কালকে আবার এন্ড করবো। তো কেন হলো, তো কথা হচ্ছে গিয়ে আমরা ভালো করে পড়ছি, প্লাস ডেপথে ঢুকছে। ঠিক আছে, ডেপথে ঢুকে পড়াচ্ছি ডেপথে। তো তোমরা কোনো চাপ নেবে না, ঠিক আছে, 3 দিনে শেষ করে দেবো বলেছি, শেষ করে দেবো। তারপর PYQ তো আসবেই, আর কি, আর এইগুলো হচ্ছে গিয়ে কথা। তো কোনো চাপটা নিও না, আমি আছি, হ্যাঁ আমি পড়িয়ে দেবো, ঠিকঠাক শেষ করে দেবো। আর কি কথা, আর কোনো কথা নেই। তো তারপরে কী বলবো, ভালো করে পড়াশোনা করতে থাকো। তাই কী বলে, একটু লাস্ট এন্ড করি, খতম করি কি, কি বলে শেষ করে বলি এই মাঝে মাঝে। ঠিক আছে, তো তোমাদের কাজ হবে হচ্ছে এই যা পড়লাম সেগুলো পড়া, নোটস তো আমি দিয়ে দেবো, চাপ নিও না কোনো। এই কদিনে তোমাদেরকে আমি বলেছিলাম যে বৃহস্পতিবার দিন থেকে ক্লাস দেবো, দিতে পারিনি, সরি, আমি সোমবার থেকে ক্লাস যাচ্ছে। তো তোমরা কি করবে, তোমরা নিশ্চয়ই রিভিশন করেছো কিছু না কিছু, তাই না? কিছু না কিছু তো নিশ্চয়ই রিভিশন করেছো, সেগুলো একটু ভালো করে ঝালিয়ে নাও। আর এইটা যা পড়লাম এগুলো একটু মাথায় রাখো। আর তোমাদেরকে বললাম যে ইলেকট্রনিক যেটা কী বলে, ইলেকট্রনিক কনফিগারেশন যাবে, এটাকে বাংলায় বলে তড়িৎ, কী বলে, ইলেকট্রনিক বিন্যাস। ঠিক আছে, ওটাকে তোমরা কি করবে, ওটাকে তোমরা ইলেকট্রন বিন্যাস বাংলায় বলে। তো ওটাকে তোমরা একবার ঝালিয়ে নিতে পারো। আবার 18 অবধি বের করবে, ঠিক আছে, 18-র বেশি কিন্তু বের করবে না। 18 মানে আর্গন অবধি বের করবে, আর্গনের বেশি গেলে তোমরা কিন্তু গোলাবে। তোমরা বেশি বের করতে পারো কিন্তু তোমরা কিন্তু গোলাবে। ঠিক আছে, তো ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।